আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে। তো এইখানে আমরা যারা আসছি, মূলত বেশিরভাগই আসছি ফ্রিল্যান্সিং করার জন্য, তাই না? কেউ কেউ হয়তো জবের জন্য আসছি, কেউ কেউ হয়তো বা কোনো এজেন্সিতে কাজ করবো, আমি সরাসরি এরকম টার্গেট নিয়ে আসছি। আচ্ছা, সবগুলো বিষয় যদি আমি চিন্তা করি, তাহলে একটা বিষয় সবার শুরুতে চলে আসবে, সেটা হচ্ছে আমি আসলে কাজটা পারি কি পারি না। এই জিনিসটা আমি প্রুফ করব কিভাবে? কত প্রুফ করা লাগবে, রাইট? আমার তো কাজ করা লাগবে। এমনি তো তার এমন না, বা আমরা এমন পপুলার কেউ না যে আমার নাম শুনলেই বুঝতে পারবো হ্যাঁ সে এটা নিয়ে কাজ করে, তাই না? আচ্ছা, এই সকল ক্ষেত্রে আমার যে আমি যে কাজটা পারি, আমার যে ট্রাস্টের জায়গাটা, এটা কিভাবে তৈরি হবে? এটা কয়েকটা ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছে আপনি আপনার কাজ শো করতে পারেন। একটা ব্যাপার হচ্ছে আপনার আইডেন্টিটি শো করতে পারেন অনলাইনের থ্রুতে। ঠিক আছে, অনেকের অনেক কিছু থাকে, হয়তোবা অনেক বড় ফ্যান বেস থাকে। অনেকের হয়তোবা দেখা গেল সে সোশ্যাল মিডিয়াতে অনেক পপুলার, সে পাবলিক ফিগার হয়ে গেছে, সো ওইটার থ্রুতে হয়তোবা দেখা গেল যে আপনাকে যখন কাজ দিবে সে ট্রাস্ট করবে না, আর সে যেহেতু পাবলিক ফিগার সেই বিষয়গুলোতে সচেতন, তাই না? আবার দেখা গেল যে অন্যান্য অনেক বিষয় থাকে, যে বিষয়গুলো হইতে পারে যে আপনি ট্রাস্ট পেয়ে যাবেন অটোমেটিকলি, বাট আমাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলা কোনোটাই আমাদের ক্ষেত্রে কাজ করবে না, তাই না? না আমরা হচ্ছে কোনো সেলিব্রিটি, না আমাদের বিশাল ফ্যান বেজ আছে যেখান থেকে আমি কাজ জেনারেট করব, বা আমি দেখা যাচ্ছে যে অলরেডি এত বড় নোন ফেস না যে এই ফিল্ডে আমি খুব ভালো কাজ পারি, এটা সবাই জানে। সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ইনিশিয়াল স্টেজে আমাদের প্রোফাইলকে এমন ভাবে গ্রো করতে হবে, আমাদের কিছু জিনিস এমন ভাবে সাজায় আগাইতে হবে, যাতে ইন দি ফিউচার আমি যদি কারোর কাছে কাজে বলি যে আমি এই বিষয়টার কাজ চাই পারি, এবং আমার এই কাজটা আমি চাই, তোমার এই কাজটাতে আমি তোমাকে হেল্প করতে, দেন সেই যাতে এমন কিছু আমি তাদের যাতে শো করতে পারি যে এই জিনিসটা সে দেখলে সে ট্রাস্ট করে, হ্যাঁ এই লোকটা কাজ পারে। এখন সেটা পোর্টফোলিও, পোর্টফোলিওটা তো অনেকেই দেখায়, সবাই দেখায়। এখন আমার যদি শুধু পোর্টফোলিও থাকে, সেক্ষেত্রে আমার কম্পিটিটরটা হয়তো ন্যারো ডাউন হয়ে গেল, বাট আমার কিন্তু যথেষ্ট কম্পিটিটর থাকবে তারপরেও। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এই ক্ষেত্রে আমার আরো কিছু এক্সট্রা কাজ করার দরকার। আচ্ছা, এইখানে আপনাদের কি ব্র্যান্ডিং এর কোনো ক্লাস হয়েছে? জি ভাইয়া হইছে অনেক। হয়েছে, রাইট? জি তার ভাই, মানে অলরেডি 5টা ক্লাস আমাদের হয়েছে। সবার ব্র্যান্ডিং নাম সিলেক্ট হয়ে গেছে। এটা তো একদম বেসিক ব্যাপার ছিল শুরুতে, রাইট? জি ভাইয়া। ওকে, সবার জি যেহেতু ভাই। ব্র্যান্ডিং নেমটা আছে, এই ব্র্যান্ডিং নেমটার সুবিধা কি কি? সুবিধাগুলো হচ্ছে আমি কি করতে পারবো, আমার অনলাইনে একটা আইডেন্টিটি ক্রিয়েট হবে, রাইট? অনলাইনে আমাকে মানুষ চিনতে পারবে। আমাকে যখন দেখা যাবে যে আমি, ধরেন আমি কারোর সাথে কাজ করতেছি, আমি তাকে বলতে পারি যে হ্যাঁ আমার নাম গুগল করে আপনি সব ডিটেলস দেখে নিতে পারেন। বা অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট কি করে, যদি দেখা যায় শর্ট লিস্টেড করে, লেটস সে 5 জন মানুষকে শর্ট লিস্টেড করলে এই 5 জন থেকে যে কেউ একজনকে কাজ দিবে। ঠিক আছে, আমরা একটা অর্ডার অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে গেলেও কিন্তু আমরা শুরুতে কি করি, ডিসাইড করি, শর্ট লিস্ট করি যে এই 2-3টার মধ্যে যেটা ভালো এটা অর্ডার দিব। বিভিন্ন ব্যাপার এখানে কাজ করে, তাই না? আর আমাদেরকে ক্লায়েন্ট যখন কাজ দিবে, ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে নিয়েও শর্ট লিস্টেড করবে, সেখানে কিছু বিষয় থাকবে। সর্বপ্রথম হইতে পারে আমি যে একদম শুরুতে আমাকে যখন কাজ দিতে যাবে, আমাকে কিন্তু সে কি করবে, সে দেখবে যে আমি কত দ্রুত ডেলিভারি করতে পারবো, তার হয়তো এই যে প্রজেক্টটা তাড়াতাড়ি দরকার, এইসব ক্লায়েন্ট হয়তো আমরা পাবো। তার পরবর্তী যে ব্যাপারটা থাকে, আমি হয়তো বা অন্যদের তুলনায় কম চার্জ করব তাকে, তাই না? শুরুতে তো শুরুর প্রজেক্ট গুলোতে আমরা কমই চার্জ করব। যেমন ধরেন একটা ল্যান্ডিং পেজে তো অ্যাটলিস্ট আপনারা এখন গিয়ে $400 চার্জ করতে যাবেন না, তাই না? বাট আমাদের দেখা যাচ্ছে যে অনেকেই আছে, বিশেষ করে আমাদের এজেন্সিতে যদি চিন্তা করেন, এরকম অনেক ল্যান্ডিং পেজ হয় 400-450 ডলারে। অথবা এখন এরকম ওই স্টুডেন্ট আছে আমাদের আবার, হয়তো $100 পুরো ওয়েবসাইট করে দেয়। একটা ওয়েবসাইট ধরেন 8-10টা পেজ, একটা ল্যান্ডিং পেজ মানে একটা পেজ, সো দুইটার মধ্যে কিন্তু হিউজ পার্থক্য। তারপরে এগুলো ভ্যারি করে। এখন আমাকে যখন এই বিষয়গুলো নিয়ে শর্টলিস্ট করবে, এইখানেও দেখা যাবে যে আমার কিছু কম্পিটিটর থাকবে, হয়তো বা 5 জন 10 জন এরকম। তখন আমি কিভাবে অনেকের মধ্যে অন্যতম হইতে পারবো, বা অনেকের মধ্যে যেহেতু আমার প্রতি ক্লায়েন্টের ফোকাসটা কিভাবে আসবে, লেটস সে আপনার নাম কিছু একটা, ঠিক আছে, ধরেন এটা আপনার নাম, জাস্ট ফর এক্সাম্পল। ঠিক আছে, আমি র্যান্ডম একটা নাম জাস্ট মাথায় যা আসলো টাইপ করে আমি সার্চ করলাম, ধরে নেন এটা আপনার নাম, ক্লায়েন্ট আপনার সাথে কথা বলতেছে, ক্লায়েন্ট একটু গুগল করে সার্চ করে দেখলো যে কি অবস্থা একটু দেখি। আচ্ছা, এইখানে দেখলো কোনো প্রোফাইল নাই, এইখানে জাস্ট র্যান্ডম যে লিঙ্কে যাচ্ছে কোনোটাই কোনোটার সাথে মিল নাই এরকম হয়তো বা, ঠিক আছে। ইমেজে গিয়েও দেখলো যে একদম একজন মানুষের রিপিট হচ্ছে এরকম কিছু না, র্যান্ডম কিছু রেজাল্ট, এবং তার কাজের কোনো স্যাম্পল বা কোনো কিছুই গুগল এখানে কিন্তু ফোকাস করে নাই, রাইট? এখন এই একটা মানুষ, আর যদি চিন্তা করেন, এই একজনকে আমি সার্চ করলাম, সো এখানে দেখেন সর্বপ্রথম কি চলে আসছে, না পোর্টফোলিও ওয়েবসাইট চলে আসছে, তার ফ্রিল্যান্সিং প্রোফাইল গুলো চলে আসছে, এবং যা দেখতে পাচ্ছি এ টু জেড সবকিছু তার চলে আসছে, তাই না? কিন্তু সে যে ইমেজেও যায়,
ক্লায়েন্ট কিন্তু দেখতে পারবে সে কি নিয়ে কাজ করে। এই যে ওয়েবসাইট ডিজাইন চলে আসছে, এই যে ওয়েবসাইট ডিজাইনের টিউটোরিয়াল চলে আসছে, সো অনেক কিছু চলে আসছে, রাইট? সিমিলারলি ধরেন আরেকজন আমার লিখে নাম লিখেও সার্চ করলো, রাইট? তো সেও সেম ভাবে এখানে দেখলো বিজনেস প্রোফাইল আছে, এখানে সে দেখলো নাম এন্ড আদার্স ডিটেলস আছে, এবং যেই ডিটেলস সাথে যাচ্ছে দেখা যাচ্ছে তার ডিটেলস গুলো চলে আসছে। এই ইমেজের মধ্যে গিয়েও সে দেখতে পাচ্ছে এই যে ওয়েবসাইট রিলেটেড কাজগুলো সে দেখতে পাচ্ছে, এই যে ওয়েবসাইট ডিজাইনের স্যাম্পল দেখতে পাচ্ছে, এই যে স্যাম্পল দেখতে পাচ্ছে, এই যে রানিং প্রজেক্ট গুলো সে দেখতে পারতেছে, রাইট? এখন এইখানে আপনি চুজ করেন তো, আপনি এইখান থেকে প্রথম জনকে কাজ দিবেন নাকি এইখান থেকে কাউকে কাজ দিবেন? আপনি যদি ক্লায়েন্ট হন আপনি কি করবেন বলেন? পরবর্তী দুইজনকে। কিন্তু আচ্ছা, দুজনা আপনার লিখবেন। জন্য ডিসাইড করা ইজি হয়ে গেল না ব্যাপারটা? ক্লায়েন্টদেরকেও এরকম আপনাকে এমন কিছু দেখাইতে হবে, এমন কিছু জায়গা তৈরি করতে হবে যাতে ক্লায়েন্টের জন্য ডিসাইড করা সহজ হয়। So, আপনি যখন গুগলে এরকম ভাবে র্যাঙ্কে চলে আসবেন, আপনাদের ব্র্যান্ডিং ক্লাসের আমাদের অনেক বড় একটা উদ্দেশ্য এটাই ছিল যে গুগলেও আপনি ডমিনেট যাতে করতে পারেন, আপনার নাম লিখে যাতে সার্চ করলে যাতে আপনার ডিটেলস গুলো চলে আসে, আপনাকে যাতে ক্লায়েন্ট বুঝতে ভাইয়া পারে একটা প্রশ্ন প্রফেশনাল ছিল। সিরিয়াসলি কাজ করতেছেন। হুম হুম। এইটা তো মানে আপনার এট এ গ্লেন্স বা একদিন এটা হবে না, এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? এক্স্যাক্টলি। আর সেক্ষেত্রে আমরা যারা নিউ কামার আছি, আমরা কি আসলে আমাদের কাজ পাওয়ার পসিবিলিটি খুবই কম নাকি? না আমাদের মানে এটাই তো, ব্র্যান্ডিং তো আসলে একদিনে তৈরি হয় না সাধারণত। এটাই তো আমি যাচ্ছি আর কি। তো ব্র্যান্ডিং এর একটা জিনিস দিয়ে তো ব্র্যান্ডিং হয় না, তাই না? শুধু ফেসবুক দিয়ে আপনি যদি ব্র্যান্ডিং করেন তাহলে কিন্তু একটা লিঙ্ক তো আর এখানে না, এখানে অনেকগুলো লিঙ্ক না। এখানে দেখেন আমি সবগুলাতে ডমিনেট করতেছি না, দেখেন তো কোনোটা কি অন্য কেউ আসছে? দেখেন তো কোনোটায় কি আমার প্রোফাইল ছাড়া অন্য কারো প্রোফাইল আছে? নাই, রাইট? এগুলো সব আমার প্রোফাইল, আপনি যেটাতেই যাবেন সেটাই আমার প্রোফাইল। আচ্ছা, এখন এইটা হবে কিভাবে? সোশ্যাল মিডিয়া গুলো অলরেডি আপনারা করছেন, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আপনাদের অলরেডি করানো হয়েছে না ব্র্যান্ডিং এ? জি, এই হ্যাঁ, করানো। করানো হয়েছে, আচ্ছা, ক্লাস এগুলো করানো আস্তে আস্তে র্যাঙ্কে আসবে আপনার অ্যাক্টিভিটির উপরে, ফাইন। এখন এগুলোর মধ্যে এগুলো তো সব র্যাঙ্কে চলে আসলো, বাট কোন জিনিসটা ক্লায়েন্ট ক্লিক করে দেখতে পারে আপনাদের মনে হয়? ক্লায়েন্টের কি দরকার? আপনি কোথায় ঘুরতেছেন, কক্সবাজার গেছেন নাকি বান্দরবন গেছেন, এগুলো দেখবে? নাকি না, ক্লায়েন্ট দেখবে পোর্টফোলিও এই দেখবে, লোকটা কাজের অনলাইনে প্রজেক্ট। কাজের প্রজেক্ট গুলা বা অনলাইনে কি করতেছে সেটা দেখবে, তাই না? আচ্ছা, এই ব্যাপারে আপনি যদি দেখেন এইখানে আমার পোর্টফোলিওটা উপরে চলে আসছে। কেন চলে আসছে? কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্টই যখন আমি তাকে বলতেছি আমার নামটা গুগল করে তুমি চেক করতে পারো, বা সেই যখন নামটা সার্চ করতেছে, সার্চ করার পর পর সে কি করতেছে আমার পোর্টফোলিওতে হিট বেশি করতেছে, দ্যাটস ওয়াই এটা টপে চলে আসছে। এখন সে যদি আমার পোর্টফোলিওতে ভিজিট করে, ভিজিট করার পর পর সে আমার ওয়েবসাইট পেয়ে যাবে এবং আমাকে দেখে সে চিনে ফেলবে। ফাইন, এখন সে হয়তো এখানে বাকি যাবতীয় আরো ডিটেল যা আছে এগুলো সে আস্তে আস্তে এখান থেকে সে দেখতে থাকবে, ঠিক আছে? এখান থেকে দেখতে থাকবে এরকম। আচ্ছা, এখন এই জিনিসটা আমি যদি বলি যে এই যে ওয়েবসাইটটা এটা আমার ওয়েবসাইট, এটা কিন্তু আপনারা সবাই বিশ্বাস করবেন, রাইট? এখন আমি ধরেন ক্লায়েন্টের সাথে যখন কাজ করতেছি, ক্লায়েন্টকে আমি দিলাম এটা আমার ওয়েবসাইট, তুমি একটু সার্চ করে দেখো এখানে আমার পোর্টফোলিও ওয়েবসাইট আছে। আপনার কি মনে হয় কতগুলো ক্লায়েন্ট এই ওয়েবসাইটে ঢুকবে? না, কেউ বিলিভ করবে না, ঢুকবে না। তাহলে এইখানেও একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে গেল না? পার্থক্য হয়ে গেল না অনেক বড় একটা জি ব্যাপারগুলো ভাইয়া, বুঝতেছি। বুঝতে তো পারছি। এই জিনিসগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ক্লায়েন্টের কাছ থেকে আপনি ট্রাস্ট জেনারেট করবেন, ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করবে যে আপনি কাজের আসলেও যোগ্য কিনা, আপনাকে কাজ দেওয়া যাবে কিনা, এখানে অনেকগুলা ব্যাপার কাজ করে। So, সবাই দেখা যাচ্ছে যে তার পোর্টফোলিও সুন্দর একটা লিঙ্ক দিচ্ছে, তার নামের সাথে মিলতেছে। আর আপনি এমন একটা পোর্টফোলিও লিঙ্ক দিলেন যেটা সর্বপ্রথম ডোমেন এক্সটেনশনটা নিয়েই সন্দেহ আছে, যেটা সরাসরি অথরাইজড না, ঠিক আছে? একটা এটা ওপেন ডোমেন এক্সটেনশন। আবার এইখানে আপনার নামটাও দেখা যাচ্ছে কোনোভাবে সে মিলাইতে পারতেছে না, দেখেই মনে হচ্ছে ফিশি কোনো একটা কিছু। হয়তো বা আপনি কোনো একটা ফ্রি কোনো একটা সার্ভার ইউজ করে আপনি একটা সাইট বিল্ড করছেন। হ্যাঁ, সেটা প্র্যাকটিস পারপাস আপনি করতেই পারেন, বাট আপনার নিজের কাজটা শোকেস করানোর জন্য, ক্লায়েন্টকে দেখানোর জন্য কিন্তু আপনাকে অবশ্যই কি করতে হবে? প্রফেশনাল কোনো একটা ওয়েবসাইট বিল্ড করতে হবে, কিরকম? এরকম অনেকটা আপনার নামের মতো। আচ্ছা, এবার আসেন, এখন এরকম একটা ওয়েবসাইট আপনার হবে কিভাবে? এখানে যারা আছি আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করতে আগ্রহী, ওয়ার্ডপ্রেস নিয়ে যারা আমরা চাই কাজ করবো ইন ফিউচারে, তাদের সবারই আমাদের এরকম একটা ডোমেইন লাগবে এন্ড একটা হোস্টিং লাগবে। ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে ওয়েবসাইটের যে নামটা সেটা, ওয়েবসাইটের যে নামটা সেটা হচ্ছে ডোমেইন। আরেকটা আছে সেটাকে বলা হচ্ছে হোস্টিং। হোস্টিংটা কি জিনিস? আচ্ছা, আপনাদের কি কি কার কি মনে হয় হোস্টিং কি বলা
হোস্টিংটা ভাই একটা হোস্টিংটা হচ্ছে স্পেস। ওয়ান কাইন্ড অফ মেমোরি মানে আর কি। সার্ভার টাইপের যে আমাকে সাপোর্ট দেবে। ড্যাশবোর্ড বা ওই টাইপের কিছু, ভাই হোস্টিং হচ্ছে আমার ওয়েবসাইটে যে মানে পুরো কন্টেন্ট ওয়েবসাইটের থাকে সার্ভারটা। এগুলো আর কি রাখার একটা স্পেস। হ্যালো ভাইয়া। হুম হুম। অলরাইট সো আচ্ছা, কয়েকটা কনসেপ্ট আসলো, দেখেন আমি একটু ভাইয়া করে আপনাদেরকে ক্লিয়ার। হোস্টিংটা তাহলে কি আপনি বলে দেন। আচ্ছা হ্যাঁ, বলে দিব, অবশ্যই বলে দিব। আচ্ছা ধরেন, সার্ভার নাম শুনছি আমরা, জি ভাইয়া। হোস্টিং। আচ্ছা, এই দুইটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা দেখেন, সার্ভার যদি আপনি চিন্তা করেন, বিশাল বড় একটা ব্যাপার, যেখানে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ জিবি স্টোরেজ আছে এখানে, যেটা একটা সুপার কম্পিউটারের সাথে কানেক্টেড, যেখান থেকে কন্ট্রোল হচ্ছে, অ্যান্ড 24/7 এটা লাইভ আছে। কেউ কোনো কিছু, কোনো ডাটার জন্য রিকোয়েস্ট করলে এই সার্ভার থেকে সুপার ফাস্ট গতিতে তার কাছে ওই ডাটাটা চলে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে সার্ভার। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট গুলা এরকম একটা সার্ভারে আমাদেরকে রাখতে হবে। এখন একটা সার্ভার সবার জন্য তো সেট আপ করাটা সহজ না, তাই না? সবার পক্ষে সম্ভব না। আচ্ছা, হেয়ার কামস হোস্টিং। হোস্টিংটা কি? এই যে যে সার্ভার, এই সার্ভার থেকে কোনো একটা পার্ট, ধরে নেন এইখান থেকে আমি একটা স্টোরেজ, ধরেন একটা 5 জিবি একটা স্টোরেজ আমি এইখান থেকে পারচেস করলাম। এই যে যে হোস্টিংটা বা আমাদের এইখানে যে যে 5 জিবি জায়গাটা আমি নিলাম আমার ওয়েবসাইটকে হোস্ট করার জন্য, এই পার্টটুকু হচ্ছে হোস্টিং। ঠিক আছে, এই পুরা কনসেপ্টটা কি? সার্ভার। আর যতটুকু আমি আমার ওয়েবসাইটের জন্য পারচেস করলাম, সেটা হইতে পারে 1 বছরের জন্য, 2 বছরের জন্য, সো অন 1 বছরের জন্যই মোস্ট কমনলি, এইটুকু হচ্ছে কি আমার জন্য হোস্টিং। আচ্ছা, এইরকম সার্ভার আছে, এরকম অনেক কোম্পানি যারা হোস্টিং প্রোভাইড করে থাকে, তাদের কাছ থেকে কিন্তু আমরা খুব সহজে হোস্টিং পারচেস করে আমাদের ওয়েবসাইটটা স্টোর করতে পারি। তো আমাদের ওয়েবসাইটটা থাকলেও খুব সিকিউর ভাবে একটা স্টোরেজের মধ্যে, যেটা খুব সুপার ফাস্ট কাজ করে 24/7, যেটা লাইভ থাকে, এন্ড একটা সংরক্ষিত একটা পরিবেশে আমার ওয়েবসাইট আমি রাখতে পারলাম স্মুথলি কাজ করার জন্য। এই বিষয়ে আরো কিছু জিনিস, একটা কোয়ালিটি সার্ভার বা একটা কোয়ালিটি হোস্টিং কিভাবে সিলেক্ট করতে হয়, কি কি বিষয় থাকতে হয়, সবগুলো বিষয় আমি আজকে ক্লিয়ার করে দিব। এটা শুধুমাত্র আপনাদের ডোমেন হোস্টিং চুজ করার ক্ষেত্রে এরকম না, আপনাদের সবারই এই নলেজটাই লাগবে। যদি এখানে কেউ কম্পিউটার সায়েন্স পড়ে থাকে, তাহলে হয়তোবা এই রিলেটেড একটা সাবজেক্ট আপনি পেয়েছেন মোস্ট প্রবাবলি। ঠিক আছে, অ্যান্ড যদি নাও পেয়ে থাকেন, আজকের ধারণা থেকে মোটামুটি ফ্রিল্যান্সিং করার জন্য যতটুকু নলেজ আপনার লাগবে, সেই নলেজটা এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, এখন আসেন আমরা সর্বপ্রথম ডোমেনটা নিয়ে আলোচনা করি, দেন আমরা হোস্টিং এ যাবো। ডোমেনটা কি? ডোমেনটা হচ্ছে ইজিলি রিডেবল একটা ইউআরএল, যেটা সহজ বাংলায় যদি আমি আপনাদেরকে বলি ইউআরএল, তাই না, বা লিঙ্ক। আচ্ছা, এটা কেমন হয় আরো? যেমন ধরুন google.com, facebook.com, youtube.com, এগুলোর সাথে আমরা পরিচিত, রাইট? এগুলা এক একটা ডোমেনের ইউআরএল। এখন এরকম একটা ডোমেনের ইউআরএল আমাদের লাগবে। কেন লাগবে? কারণ একটা ওয়েবসাইটের মূলত ইউআরএল হয় কেমন, এরকম, এরকম টাইপের হয়, আরো বড়, আরো মানে কমপ্লেক্স হয়। এখন এইটা আপনি কি সহজে এই জিনিসটা সবসময় মেমোরাইজ করতে পারবেন, একজন মানুষকে বলতে পারবেন, কোথাও এটা মার্কেটিং করতে পারবেন, বা মানুষ কি খুব সহজে এটা অ্যাক্সেস করতে পারবে আপনার মনে হয়? না, অবশ্যই না, তাই না? জি না। এই জন্যই এখানে আমাদেরকে কি করতে হয়, সরাসরি আমি সার্ভার থেকে লোড না করায়া আমি এটা একটা ডোমেনের থ্রুতে মানুষের কাছে পৌঁছাইতে পারি। যেমন আমি যদি এইটা এখন রেজিস্টার করে নেই, এটা জাস্ট ফর এক্সাম্পল, domain.com। ঠিক আছে, তার মানে কি হলো, domain.com-এ যখন কেউ হিট করবে, সে বুঝে নেবে আমার এই আইপি তে অ্যাক্সেস করতে হবে, এবং এই আইপি থেকে সে তার সার্ভার থেকে, ঠিক আছে, এইখান থেকে সে ডাটাটা নিয়ে এসে এই ব্রাউজারে দিয়ে দিবে। তখন আমার ব্রাউজারটা কি করবে, এই পেজটা ডাউনলোড করে আপনাকে শো করবে, এরকম। ঠিক আছে, সো ডোমেনটা কি? ইজিলি হিউম্যান রিডেবল একটা ফরম্যাট। ঠিক আছে, যেটা দিয়ে আমি একটা ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারি। এখন আমাদের ডোমেন গুলা কেমন হবে? আমরা কি র্যান্ডম যে যে মন চায় এরকম নিয়ে নিব? আমরা কি গুগল
ডট কম এর মতন একটা কিছু নিয়ে নিব নাকি? যেমন ধরেন অনেকে চিন্তা করে যে গুগল ডট কম এর একটা আমি বাড়ায় নিয়ে নিব, অনেকে এরকম চিন্তা করে। তো গুগলের আশেপাশে যত পসিবল এক্সটেনশন বা যত পসিবল নাম আছে সবগুলা দেখেন গুগল নিজেই রেজিস্টার করে ফেলছে। So আপনি যতগুলাই দেন না কেন, পসিবলি যত কিছু আছে এটা গুগল নিজে থেকে এটা পারচেস করে ফেলছে, অথবা আপনি চাইলেও পারচেস করতে পারবেন না। ঠিক আছে, দেখেন সবগুলো আপনি কোনো না কোনো ভাবে দেখবেন গুগল এটাকে নিয়ে নিছে, বা ডবল অনেকে এইভাবে ট্রাই করে পারচেস করার জন্য। আচ্ছা, এগুলো সবই হচ্ছে পার্ট করা আছে। এখন আমরা তাহলে কোনটা নিব? ঠিক আছে, আর গুগল ডট কম আমার পোর্টফোলিওর জন্য সুইটেবল না। ফাইন, এখন আমরা কিরকম নিব? আমরা নিব আমাদের যার যার ব্র্যান্ডিং নেম আছে এটার উপর ডিপেন্ড করে, যাতে করে ক্লায়েন্টের কাছ থেকে আমি ট্রাস্ট জেনারেট করতে পারি। একটা ক্লায়েন্ট যখন আমাকে কাজ দিবে, যদি আমি তাকে শো করি যে আমার ডোমেইনটা দেখতে এরকম, মানে আমার ডোমেইনটা দেখতে আমার নাম যেরকম আছে ওরকম, সে কিন্তু আর দ্বিতীয়বার চিন্তা করবে না, সেখানে ক্লিক করে আপনার ওয়েবসাইটে ভিজিট করে সে দেখবে। এই আচ্ছা, যে ডট কম থাকে, ডট ওআরজি থাকে, এগুলোর মধ্যে মানে ইন্টারনাল ডিফারেন্সটা কি? আচ্ছা, ডট কমটা হচ্ছে গ্লোবালি অ্যাকসেপ্টেবল, এন্ড এটার কিছু রুলস এন্ড রেগুলেশন আছে যেটা আপনাকে ফিউচারে সুযোগ সুবিধা দিবে। ফিউচারে আপনার জন্য হিউজ এক্সপেন্সিভ হবে না, আপনার ডোমেন আটকায় যাবে না, বিভিন্ন ধরনের প্রবলেম থেকে আপনি মুক্তি পাবেন। বাট বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে, যেমন ডট ওআরজি, ডট নেট, এগুলো অথরাইজ, বাট মোস্টলি আমরা যদি দেখি মানুষের ব্রেনে সবার আগে সবচেয়ে বেশি ট্রাস্টেড যদি আমরা চিন্তা করি, এটা কি ডট কম না? আপনি দেখেন একটা গুগল র্যাঙ্কে যদি আপনি ওয়েবসাইট গুলো দেখেন, খুব কম ওয়েবসাইট থাকবে যেটা ডট কম কে টেক্কা দিয়ে চলে আসে, খুব কম। এই যে দেখেন একটা দুইটা হয়তো বা হঠাৎ হঠাৎ মাঝখানে মাঝখানে চলে হ্যাঁ, আসবে, ডট কমে বেশি। ডট কম বেশি থাকে অলওয়েজ, তাই না? তো আমরা এই সুবিধাটাই নিব। ঠিক আছে, আমাদের ডোমেনটা আমরা ডট কম নিব, এবং ডট কম এর আরো কিছু সুবিধা আছে। এটা একটা গ্লোবাল প্রাইস স্ট্যান্ডার্ড আছে, ইন ফিউচারে গিয়ে আপনি ঝামেলায় পড়বেন না। এটা ট্রান্সফার প্রসেসের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। সবকিছুতেই দেখা যাবে যে আপনি কিন্তু সর্বোচ্চ সুবিধাটা পাবেন ডট কম ডোমেইনের ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, এখন একটা ডট কম ডোমেন আমরা নিব। ডট কম ডোমেন নেওয়ার জন্য আমরা কি করবো? আমাদের ব্র্যান্ডিং নেমটা, আচ্ছা আপনাদের ব্র্যান্ডিং নেম গুলো দেন তো আমাকে, ডোমেন চ্যাটে লিখেন তো। ভাইয়া আমার ডোমেন কেনা আছে কামরান ওয়েব। সমস্যা নাই, যার কেনা আছে ওটাতে কাজ করবেন। আমার নামটা একটু সার্চ দিয়ে দেখেন, এভাবে আসলে কি র্যাঙ্ক হয়? আচ্ছা, দেখতেছি একটু, জাস্ট কয়েকটা ট্রেন্ডিং নেম একটু নিয়ে চেক করে তারপর আপনারটাও আসতেছি। অলরাইট, সো আমরা একটা ওয়েবসাইটে চলে আসলাম, joraid.com। এরকম আরো বিভিন্ন ধরনের ওয়েবসাইট অনলাইনে অ্যাভেলেবেল আছে যেখানে গিয়ে আপনি ডোমেইন নেম চেক করতে পারেন। আচ্ছা, আমি দুই একটা ব্র্যান্ডিং নেম নিয়ে দেখাবো, একটা ডোমেইন নেম কিভাবে আপনি চেক করবেন, কিভাবে দেখবেন যে ওই ব্র্যান্ডিং নেমটা দিয়ে ডোমেইন নেওয়া যাবে কিনা। এই যে এখানে দেখেন ফাইন্ড ইউর ডোমেইন অপশন, এখানে নেমটা টাইপ করবেন, লাস্টে দিয়ে দিবেন ডট কম। ঠিক আছে, কোনো স্পেস ছাড়া। আর এইখানে মাঝখানে যে স্পেস আছে এটাও কেটে দিবেন, আর ডোমেইনটা সবসময় হয় ছোট হাতের, হ্যাঁ? ডোমেইনে কোনো আপার কেস থাকে না। ঠিক, এটা বড় হাতের হইলেও সমস্যা নেই, জাস্ট চেক করতেছে। এই যে দেখেন এই ডোমেনটা কি আছে, অ্যাভেলেবেল আছে। তার মানে আপনি এই ডোমেনটা চাইলে নিতে পারেন, এই ডোমেনটা কেউ এখনো পারচেস করে নাই। ফাইন, নেক্সট আরেকটা দেখি। তাদেরকে আমি ওয়েবসাইটের ইউআরএলটা শেয়ার করে দিচ্ছি। এটাও অ্যাভেলেবেল আছে, ফাইন। আচ্ছা, এখানে আরেকজনের, উনি সম্ভবত এটা পারচেস করছে, আমরা দেখি তাহলে এটা কেমন দেখা যাবে।
এটা দেখেন অলরেডি টেকেন, মানে সেটা অলরেডি পারচেস করা হয়ে গেছে। আচ্ছা, এমন এমন ক্ষেত্রে এমন হইতে পারে যে আপনি ফুল ব্র্যান্ডিং নেম দিয়ে ট্রাই করতেছেন, বাট আপনাকে দেখাচ্ছে এরকম। তখন আপনি কি করবেন, ধরে নেন আপনার ব্র্যান্ডিং নেমটা এরকম, এটা আপনার ব্র্যান্ডিং নেম। তো আপনি কি করবেন, যেহেতু আপনি এইভাবে স্পেস বাদ দিয়ে দিলে আপনি দেখতে পাচ্ছেন এই ডোমেনটা অ্যাভেলেবেল নাই, সেই ক্ষেত্রে আপনি জাস্ট কি করবেন, মাঝখানে এইখানে একটা হাইফেন দিয়ে দিবেন, দ্যাটস কমপ্লিটলি ফাইন। দিয়ে দেন আপনি এখানে চেক করবেন যে আপনার ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা। এই যে দেখেন এবার ডোমেইনটা কিন্তু অ্যাভেলেবেল আছে। এভাবে নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই, এসইও র্যাঙ্কেও কোনো প্রবলেম হবে না। ব্র্যান্ডিং না মানে আমার হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল ডোমেইনটা হচ্ছে কত ক্যারেক্টারের হলে বেস্ট হইতে মানে হবে আর কি? নামের উপর ডিপেন্ড করে এটা আসলে। এটা তো ক্যারেক্টারের লিমিট আছে কি? না, আমার পার্সোনাল ব্র্যান্ডিং যদি এত বড় নাম আমার হইতে পারে, অত বড় ডোমেন আমার হইতে পারবে, কোনো সমস্যা নেই। ভাইয়া হাইফেন দেওয়ার পরেও যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে স্পেলিং এ কিছুটা চেঞ্জ আনতে হবে, বা আগে পরে কিছু একটা অ্যাড করতে হবে। আচ্ছা, স্পেলিং এ চেঞ্জ হলে কি ভাইয়া এটা র্যাঙ্ক করবে? সেক্ষেত্রে ব্র্যান্ডিং নিয়েই আপনাকে চিন্তা করতে হবে, যেহেতু ব্র্যান্ডিং ওটার উপর করেই ফেলছেন, তাহলে ওইটাই পুরোটা রাখেন, তার আগে পরে কিছু একটা অ্যাড করেন। ঠিক আছে। জি ভাইয়া। অনেকে ডেভ অ্যাড করে, অনেকে প্রো অ্যাড করে, এরকম অনেক কিছু অ্যাড করে। তো আপনি দেখেন কোনটা আপনার কাছে ভালো লাগতেছে, এরকম কিছু একটা অ্যাড করতে হবে। একবারে লাস্ট সিনারিও, হ্যাঁ। তার আগে আপনি সরাসরি নেওয়ার ট্রাই করবেন, না হলে হাইফেন দিয়ে ট্রাই করবেন। আচ্ছা, সো এগুলো আমরা দেখলাম যে এইভাবে এখন একটা ডোমেন অ্যাভেলেবেল থাকার পরে ডোমেন নিয়ে কিছু জিনিস আমাদেরকে মাস্ট বি চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে, যে একটা ডোমেন আমরা যে নিলাম, এই যে আজকে পারচেস করতেছি, নেক্সট ইয়ার রিনিউ করার সময় সে যদি দেখে আপনার ডোমেনটার র্যাঙ্ক খুব ভালো আছে, মোস্ট প্রবাবলি হোস্টিং প্রোভাইডার আপনার ডোমেনটা রিনিউ করার সময় তারা এটা হিউজ একটা চার্জ দাবি করতে পারে। আচ্ছা, কেন সেটা? সেটা হচ্ছে, তারা যখন আপনাকে নতুন বছর দিয়েছিল, আপনি হয়তোবা একটু কমে পাইছিলেন, এই কারণে ওইখান থেকে নিছিলেন, এরকম অনেকেই হয়। দেখা যায় ওই প্রোভাইডারটা একটু কমে দিচ্ছে। এখন হোস্ট ডোমেন হোস্টিং একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড প্রাইস আছে, তো তারা এর থেকে কমে কেন দিচ্ছে? তারা আপনার উপর ইনভেস্ট করতেছে। আপনি যদি দেখা যায় এই জিনিসটা আপনার জন্য প্রায়োরিটি হয়ে যায়, নেক্সট ইয়ার রিনিউ করার সময় আপনার কাছ থেকে কিন্তু কয়েক গুণ প্রফিট তারা নিয়ে নিবে, আর আপনারও তেমন কিছু করার থাকবে না সেখানে। এটা কি সবার ক্ষেত্রেই হয়? সবার ক্ষেত্রে বলে এটা অনেক ক্ষেত্রেই হয়। ঠিক আছে, আর এখন এটা খুব কমন, মানে এটা একটা ওপেন বিজনেস স্ট্র্যাটেজি ডোমেন হোস্টিং প্রোভাইডারদের জন্য, যে তারা নতুন বছরে প্রথম বছরে খুব সস্তায় দিবে, পরবর্তী বছরে চার্জ আস্তে আস্তে বাড়াইতে থাকবে। সো এটাও আপনি একটু চেক করে নিবেন তারা এই রিলেটেড কিছু আছে কিনা তাদের, বা দেখা যাবে নেক্সট ইয়ার রিনিউ চার্জটা কি অল্প একটু বাড়বে নাকি অনেক বেশি বেড়ে যাবে, এই ব্যাপারটা বা এটা যদি তারা খোলাসা না করে, তাহলে বুঝবেন যে ঝামেলা আছে। নেক্সট ইয়ারে হইতে পারে যে আমার রিনিউ চার্জটা অনেক বেশি বেড়ে যেতে পারে, আমি এটা নিয়ে একটা ঝামেলায় পড়তে পারি। আচ্ছা, নেক্সট ডোমেন হোস্টিং এর জন্য বেস্ট কোন কোন বেস্ট তো সফটওয়্যার? আসলে অনেকই থাকবে, একটা তো বেস্ট থাকে না। তারপরেও আমি লাস্টে আপনি সবগুলো পয়েন্ট শেয়ার করতেছি, এটা যেখান থেকে এটা মিলবে সেখান থেকে নেবেন, অথবা কোডম্যান বিডির নিজস্ব প্রতিষ্ঠান জোড়া আইডি, এখান থেকেও নিতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি কোনো কিছু না, আপনারা চাইলে নিতে পারেন বা অন্য যে কোনো জায়গা থেকে নিতে পারেন। সবগুলো ইনফরমেশনই আমি আজকে ওপেন করে দিচ্ছি আপনাদের জন্য। কোন কোন বিষয় দেখা লাগবে আপনার কাজ করার জন্য, বিশেষ করে ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট রান করার জন্য কোন বিষয়গুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, দেন এটা যে কোনো জায়গা থেকে মিলে আপনি নিতে পারেন। হ্যাঁ, রিনিউর ব্যাপারটা ভাই কিভাবে খোলাসা করবো এটা? এটা আক্স করে নেবেন ডিরেক্টলি, যে রিনিউ চার্জ কি সেম থাকবে কিনা। ঠিক আছে। জি ভাই, কি ওকে। কাজ করবো? হুম হুম। সাপোর্টে গিয়ে হোস্টিং প্রোভাইডার সাপোর্ট। প্রোভাইডার যারা আছে, তাদের যে দায়িত্বরত যারা আছে তাদের কাছে আক্স করে নেবেন যে রিনিউ চার্জটা সেম থাকবে কিনা, এটা এনশিওর করে দেন আগাবেন। আর শুধুমাত্র এই একটা ফ্যাক্টর না, আর অনেকগুলো ব্যাপার আছে, এই সবগুলো ব্যাপারই আপনি চেক করে দেন একটা ভালো ডোমেন হোস্টিং চুজ করতে হবে কাজ করার জন্য। আচ্ছা, এটা গেল হচ্ছে ডোমেনের একটা ব্যাপার। নেক্সট যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে ইন ফিউচারে তারা আপনাকে ট্রান্সফার করতে দিবে কেনা, হইতে পারে অনেক কারণে আপনার ডোমেনটা ট্রান্সফার করে নেওয়া লাগতেছে। আপনি নিজে হয়তো বা এমন জায়গাতে নিয়ে যাবেন, আপনি কার্ড দিয়ে পেমেন্ট করবেন, নিজে পার্সোনাল কোন একটা অ্যাকাউন্টে নিয়ে যেতে যাচ্ছেন। এই কেসে হয় কি, অনেক সময় ট্রান্সফারের জন্য অনেক প্রোভাইডার একটা বড় অ্যামাউন্টের চার্জ করে থাকে, বাট এইটা আসলে হওয়ার কথা ছিল, ট্রান্সফার চার্জটা ফ্রি হওয়ার কথা ছিল, বাট অনেক প্রোভাইডারই এই রুলসটা মানে না। তারা ওপেনলি, তাদের যদি আগে থেকে এটা আপনার সাথে এগ্রিমেন্ট থাকে, বা আপনার দেখা যায় যে আপনি এগ্রি করে দিয়েছেন কার্ড কেনার সময়,
যে হ্যাঁ তাদের যা রুলস আছে আমি সেই রুলস গুলো মানি। তো তখন দেখা যাবে রিনিউ করার সময় বা আপনি ট্রান্সফার করার সময় আপনাকে একটা বড় একটা অ্যামাউন্টের চার্জ দাবি করলো বা বললো ট্রান্সফারের কোনো অপশন নেই, তখন কিন্তু এটা একটা ঝামেলা। সো ট্রান্সফার তারা করতে দিবে কিনা, ট্রান্সফারের জন্য এক্সট্রা কোনো চার্জ আছে কিনা, এই ব্যাপারটাও ক্লিয়ার হয়ে নিতে হবে। লাস্টলি যে অপশনটা, সেই অপশনটা হচ্ছে একটা ডোমেইনের ক্ষেত্রে আপনার ডোমেইনের যে ইনফরমেশন গুলো আছে, আপনি কি কখনোই চান এই ইনফরমেশন গুলা মানুষ খুব সহজে বের করে ফেলুক? কোন ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করছেন, কোন ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন, আপনার কি না, মনে হয় এগুলা কি ওপেন থাকা ভালো হবে? না। অবশ্যই ভালো হবে না, এগুলো আমরা সবাই জানি রে। আচ্ছা আমি একটা জাস্ট ডোমেন দেখা এমনি নর্মাল জাস্ট দেখানোর জন্য, আমরা শিওর কার এই ডোমেনটা, আমি জাস্ট সার্চ করতে করতে পাইছি যে এটা। যদি আমি একটু চেক করি, দেখেন এখানে সব ডিটেলস দেওয়া আছে, কবে রেজিস্ট্রেশন, কবে কি রিনিউ করা হয়েছে, কবে কোন সার্ভারে কানেক্টেড আছে এন্ড আদার্স। দেন এইখানে দেখেন কে রেজিস্টার করছে, তার নাম, কোথা থেকে করছে, অ্যাড্রেসটা কোথায়, তার ফোন নাম্বার কি, তার ইমেল অ্যাকাউন্ট কি যেটাতে রেজিস্ট্রেশন করছে। এটা কি ভালো হইলো? না ভাইয়া। আচ্ছা আমরা কি চাই এরকম হোক? অবশ্যই না। না। কারণ এই জিনিসটা তো আমরা কখনোই চাবো না ওপেন হোক। তাহলে কি লাগবে আমাদের? আমাদের লাগবে এই টাইপের, যেমন ধরো আমি আমার ডোমেনটা যদি সার্চ করি, আমার ডোমেনও সেম এই ইনফরমেশন গুলো দেখা যাচ্ছে, হুইচ ইজ ফাইন। বাট রেজিস্ট্রেশন কে করছে? ডোমেইন অ্যাডমিন। কোম্পানি কি? এটা। এখন আমার ডোমেইন কোম্পানি তার এটা না, হুইচ প্রাইভেসি কর্পোরেশন, মানে পুরো ওয়ার্ল্ডের যারা মূল অ্যাক্সেস, এরা তো ডোমেইন হোস্টিং সেল করে না। সে এরা পুরোটা কন্ট্রোল করে, যারা রিসেলার আছে তারা তাদের কাছ থেকে হয়তো বানায়। দেন অ্যাড্রেস, এইটার অ্যাড্রেস, তো যেটা আমার ডোমেইনে অ্যাড করা না, এটা জাস্ট হচ্ছে হাইড করা আছে সবকিছু, এই কারণে এই ফোন নাম্বারটাও আমার না, আর মাস্ট বি ইমেলটা তো আমার নাই। বুঝতে পারছি ব্যাপারটা? আপনি কোন সাইট থেকে নিছেন? আস্তে আস্তে যাচ্ছি। সো এটা অবশ্যই আমি কোডন বিডির নিজস্ব সার্ভার আছে আমাদের, এখান থেকেই নেওয়া। আমাদের প্রচুর স্টুডেন্ট, প্রায় 3000-এর উপর স্টুডেন্ট এখান থেকে এই সার্ভার ইউজ করে। বাকি তারপরে এটা আমরা কখনোই ম্যান্ডেটরি করি না, কারণ এটা আমাদের ভাই স্টুডেন্ট। এই সার্ভারটার নাম কি? নাম জানতে পারি? Aura80.com, এখান থেকে চাইলে পারচেস করতে পারেন জি, যদি কেউ। বুঝি নাই ভাইয়া। এই যে ওয়েবসাইটের ইউআরএলটা আমি দিয়েও দিছি অলরেডি, হ্যাঁ দেখেন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, জোড়া আইটি, হ্যাঁ। আচ্ছা এখন এটা গেল হচ্ছে আমার ডোমেইনের তিনটা ব্যাপার, এই তিনটা ব্যাপার মাস্ট বি আমাকে চেক করে নিতে হবে। দেন আসেন হোস্টিং। হোস্টিংটা কি? যেইখানে আমার সফটওয়্যার গুলো রান করবে, আমার ওয়েবসাইট রান করবে, আমার ওয়ার্ডপ্রেস রান করবে, আমার যাবতীয় যা কিছু আছে সবকিছু যেখানে থাকবে, এইটাকে বলা হচ্ছে হোস্টিং। একটা হোস্টিং কিরকম হয়, কি কি ইনফরমেশন আমাদেরকে চেক করতে হয়, আসেন আমরা দেখি। ভাই এটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ সাপোজ হচ্ছে আমি কোনো এক ই থেকে মানে হোস্টিং প্রোভাইডার থেকে হচ্ছে ডোমেইন এন্ড হোস্টিং কিনছি, হ্যাঁ। তো কেনার পরে দেখা যাচ্ছে যে হচ্ছে এই যে হু ইজ এই ওয়েবসাইটে আমার মানে সব ডিটেলস শো করতেছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে তাদেরকে বলবেন আমাকে হুইসাইড সিকিউরিটি দেন। এখন তাদের কাছে যদি ওটা না থাকে তাহলে তারা দিতে পারবে না, যদি থাকে তারা দিবে, হয়তো বা এটার জন্য আপনার জন্য এক্সট্রা কিছু চার্জ তারা করবে। এখন বাকি যদি হুইসটা তাদের জন্য বাল্ক নেওয়া থাকে বা বড় কোম্পানি হয়, তাহলে হুইসটা হচ্ছে ফ্রিতেই দিয়ে দিবে। আর যদি দেখা যায় ওইরকম তাদের কাছে অ্যাক্সেস না থাকে, তাহলে হয়তো বা এটার জন্য এক্সট্রা চার্জ নিবে, নিয়ে তারপর অ্যাড করে দিবে, হয়তো বা $2 থেকে $2.5 মতন নিতে পারে। বুঝতে পারছি। অলরাইট। সো এখন নেক্সটে আসেন, আমাদের একটা হোস্টিং এ কি কি ব্যাপার খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার হোস্টিংটা কতটুকু স্টোরেজ বা জায়গা আছে। যেমন আমাদের কম্পিউটারের স্টোরেজ, মোবাইলের স্টোরেজ, যতটুকু স্টোরেজ ততটুকু ফাইল রাখতে পারবেন, এরকম ততটুকু হোস্টিং এর স্টোরেজ ততগুলো ওয়েবসাইট আপনি হয়তো বা রাখতে পারবেন। এখন একটা ওয়েবসাইটে কতটুকু জায়গা নেয়? একটা ওয়েবসাইটে, ছোট একটা ওয়েবসাইট হয়তো বা 200-250 MB জায়গা নেয়, একটু বড় ওয়েবসাইট হলে 300 বা 300+ একটু জায়গা নেয়, ঠিক আছে। বা যদি মানে মাঝারি মানে, আর যদি বড় ওয়েবসাইট হয় হয়তো 500 বা 1 GB পর্যন্ত নিয়ে নিতে পারে একটা ওয়েবসাইট। আচ্ছা আরো বেশি হয়, যেমন আমার একটা ক্লায়েন্টের সাইট 3 GB উপরে, কত ক্লায়েন্টের সাইট 9 GB 10 GB হয়, সেগুলোর ব্যাপার আলাদা, সেগুলো আমাদের এখন আপাতত কনসার্নিং ফ্যাক্টর না। আচ্ছা এখন একটা স্টোরেজ যদি আমরা চিন্তা করি, 1 GB একটা স্টোরেজ যদি আমি পারচেস করি, আমি কয়টা ওয়েবসাইট করতে পারবো? আমি হয়তো বা দেখা যাবে সেখানে 2 থেকে 3টা ওয়েবসাইট আমি করতে পারবো, আর ছোট ওয়েবসাইট হলে হয়তো একটু বেশিও করতে পারবো। মানে এটা দিয়ে আমার এনাফ কিনা? হ্যাঁ এনাফ, আমি তো কাজ করতেই পারবো, সবকিছু করতে পারবো। হয়তো বা আমি 2টা বা 3টা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পর আমাকে ওয়েট করতে হবে, কোনো একটা অ্যাসাইনমেন্টে মার্কস পেয়ে গেলে দেন ওইটা রিমুভ করে আমি আরেকটা ওয়েবসাইট করতে পারবো। আচ্ছা তারপর যদি মনে হয় না এটা একটু বেশি টাফ হয়ে যাবে, তাহলে আমি 2 GB প্যাকেজটা নিয়ে নিতে পারি। 2 GB প্যাকেজে কেমন থাকবে? 2 GB প্যাকেজটাতে আমি হয়তোবা
এখানে দেখা যাবে 5টা থেকে 6টা বা আর একটু বেশি ওয়েবসাইট করতে পারবো, এন্ড আমি একটু লম্বা সময় পাবো। অথবা দেখা যাবে যে আমি কাজ করতে করতেই কোনো না কোনো অ্যাসাইনমেন্টের মার্কস দিয়ে দিয়েছি, ওইটা ইউজ করে একটা কাজ করে করে আমি কিন্তু আগাই যেতে পারবো খুব স্মুথলি। আচ্ছা, তারপরে যদি মনে হয় না আমি যে কাজগুলো করতেছি এই কাজগুলো আমার জন্য পোর্টফোলিও, ইন ফিউচার আমার লাগবে, আমি হয়তো বা এট এ টাইম আমি হয়তো অনেকগুলো ক্লায়েন্টের প্রজেক্ট এটার মধ্যে করতে পারি, আমার পোর্টফোলিও সাজানো থাকবে, আমার কিছু প্রিভিয়াস কাজ এটার মধ্যে থাকবে। এই ধরনের বিভিন্ন ব্যাপার যদি আমি চাই, আমি পুরোটা এক্সপ্লোর করতে চাই, আমি সবকিছু সবসময় প্র্যাকটিস করব, আমি এই বিষয়টা হচ্ছে আমি ফুল ইউটিলাইজ করতে চাই, তাহলে হয়তো আমার একটু বেশি প্যাকেজে চাইতে হবে। সেক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড রেকমেন্ডেশন হচ্ছে 5 জিবি, একটা রেকমেন্ডেড আর কি, একটা ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করে অ্যাটলিস্ট। আচ্ছা, এখন এইটা হচ্ছে গেল আমাদের স্টোরেজের ব্যাপারটা। স্টোরেজের পরপর যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে এসএসএল, সিকিউরিটির যে ব্যাপারটা। সিকিউরিটি কেন দেখেন, আমি এটা লিখে সার্চ করি, এই দেখেন ওয়েবসাইট গুলো কেমন হয়, উইথ এসএসএল সিকিউরড মনে হচ্ছে, তাই না? নো এসএসএল নট সিকিউরড একদম স্পষ্ট লেখা আছে। এই দুইটার মধ্যে কোনটাতে আপনি কমফোর্টেবল ফিল করবেন ভিজিট করার জন্য? ফার্স্ট যেটা এটা। প্রসেসটা। এই যে যে সিকিউরিটি সার্টিফিকেটটা, এটা গুগল থেকে প্রোভাইড করে। এই সার্টিফিকেটটা প্রোভাইড করার জন্য গুগল একটা চার্জ করে ইয়ারলি। এই চার্জটা দিয়ে আপনি চাইলে এসএসএল কিনে আপনার সাইডে অ্যাড করে রাখতে পারেন, সে বারবার চেক করবে আপনার সাইডে কোনো হার্মফুল কিছু আছে কিনা, বা হার্মফুল কিছু না থাকলে আপনার একটা সার্টিফিকেট দিবে, সেই সার্টিফিকেটটা কি এই যেরকম কানেকশন ইজ সিকিউর। আচ্ছা, এখন এই যে সিকিউরিটির সার্টিফিকেটটা, এই সার্টিফিকেটটাও পেইড, এন্ড এই সার্টিফিকেটটা আপনাকে পারচেস করতে হবে। যদি এই সার্টিফিকেটটা আপনি পারচেস আলাদা করে করেন তাহলে একটা সুবিধা আছে, সেটা হতে পারে যে আপনি হয়তো এমন জায়গা থেকে এসএসএল নিলে সেখানে খুব সস্তায় এসএসএল প্রোভাইড করতেছে। এখন এটাতে আবার একটা ঝামেলা আছে কি, এটা আপনাকে সেট আপ করতে হবে, আপনার হোস্টিং এর সাথে কানেক্ট থাকতে হবে, অনেক সময় হোস্টিং থেকে ডিসকানেক্টেড হয়ে যেতে পারে, আর আপনাকে দুই জায়গাতেই তখন দেখা যাবে যে কাজ করে এটাকে সলভ করতে হবে। আর আপনি এই ঝামেলায় না যাওয়ার থেকে রেকমেন্ডেড হচ্ছে এমন প্যাকেজ নেন যেই প্যাকেজের সাথে এসএসএল টা ইনক্লুডেড থাকে, সেটা পেইডই হোক বা ফ্রি হোক। যদি কোম্পানির কাছে বাল্ক এসএসএল দেওয়া থাকে, মানে ওদের এরকম হইতে পারে যে তারা একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে আনলিমিটেড এসএসএল নিয়ে নিছে, যেহেতু তাদের কাস্টমার অনেক বেশি, সে তারা হয়তো বা আপনাকে ফ্রিতেই দিয়ে দিতে পারবে তার প্যাকেজের ভ্যালুটা বাড়ানোর জন্য। ঠিক আছে, হয়তো বা প্যাকেজটা আপনি দেখে পারচেস করবে, এই জন্য অনেকে ফ্রিতে দিয়ে দিতে পারে। আচ্ছা, আমরা আমাদের স্টুডেন্টদের জন্য এই ব্যাপারগুলো ফ্রি রাখছি, যাতে করে এখান থেকে এক্সট্রা হ্যাসেল তাদের পোহাইতে না আর হয়। এটা শুধু ইনস্টল করলেই হবে? এটা আপনি যখন পারচেস করবেন প্যাকেজ, যদি প্যাকেজের সাথে থাকে, এটা হোস্টিং প্রোভাইডারই সবকিছু করে দিবেন। অলরাইট, তারপর আছে হচ্ছে free.com ডোমেইন রেজিস্টার। আচ্ছা, free.com ডোমেইন রেজিস্টার এটার মানে কি? এখানে মানে হচ্ছে এই প্যাকেজের সাথে আমি একটা ডোমেইনও পেয়ে যাব, মানে আমাকে আর আলাদা করে ডোমেইনটা পারচেস করতে হচ্ছে না। এখন প্যাকেজের সাথে নিলে আমার লাভ কি এবং ক্ষতি কি? প্যাকেজের সাথে নিলে হইতে পারে যে আপনার যে প্রাইসটা, এর থেকে আপনি হয়তো বা এমন একটা জায়গা থেকে নিলেন হোস্টিং যেখানে হোস্টিংটা সস্তা, আবার এমন একটা জায়গা থেকে নিলেন ডোমেইন যেখানে ডোমেইনটা সস্তা। কোয়ালিটির ব্যাপারটা আমরা হয়তো বা কম্প্রোমাইজ করলাম, যে কোয়ালিটি থাকুক না থাকুক, বা সস্তা দুই জায়গাতে পাইছি। ধরে নেন আপনি ওয়েবসাইটে কাজ করতে করতে হঠাৎ করে ওয়েবসাইটটা ডাউন, আর লোড হচ্ছে না। এখন আপনি সাপোর্ট নেওয়ার জন্য কার কাছে যাবেন, ডোমেইন প্রোভাইডারের কাছে নাকি হোস্টিং প্রোভাইডারের কাছে? ডোমেন প্রোভাইডার কাছে। ডোমেইন কনফিউজ প্রোভাইডারের করবে কাছে গেল। একদম। ডোমেইন প্রোভাইডারের কাছে যাওয়ার পরে অনেকের অনেক ওপিনিয়ন থাকতে পারে, অনেকে বলবে হোস্টিং, অনেকে বলবে ডোমেইন। ধরে নেন ডোমেইন প্রোভাইডারের কাছে গেলাম, যাওয়ার পর ডোমেইন প্রোভাইডারকে বললাম, তারা বললো আচ্ছা ঠিক আছে, আমাদেরকে 24 ঘন্টা সময় দেন, আমরা অ্যানালাইসিস করে দেখতেছি যে কোথায় সমস্যা। আর 24 ঘন্টা পরে আপনাকে ব্যাক করলো, আপনাকে রেসপন্স করলো, না আমাদের এন্ডে কোনো প্রবলেম নাই, এটা অন্য কোথাও থেকে প্রবলেম। আপনি হোস্টিং প্রোভাইডারের সাথে কথা বলেন, দেন আপনি কোথায় যাবেন? হোস্টিং প্রোভাইডারের কাছে যাবেন। হোস্টিং প্রোভাইডার আপনার কাছ থেকে হয়তো বা 12 ঘন্টা 24 ঘন্টা সময় নিল, নেওয়ার পরে হোস্টিং প্রোভাইডার রেসপন্স করলো আমাদের এন্ড থেকে কোনো প্রবলেম নাই, এটা হইতে পারে ডোমেইন এন্ডে প্রবলেম, ডোমেইন এন্ডে যাও। এখন বলেন কোথায় যাবে? অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায়? হইতেই পারে যে কোনো জায়গায়, বাট এটা কি বাস্তবসম্মত না? এটা কি হয় না বলেন রিয়েল লাইফে? এটা একটা হ্যাসেল হবে অনেক। তা তো হয়। তাই না? রিয়েলিস্টিক কিন্তু এই ব্যাপারটা। সো আমি হয়তো হাইপোথেটিক্যালি বলতেছি আপনাদেরকে, বাট এটা হইতে পারে কিনা আপনাদের কি মনে হয়? হইতে পারে, হইতে পারে। জি জি হতে ভাইয়া, পারে, হইতে right? পারে। তো আমরা তাহলে কেন দুই জায়গা থেকে নিব? আমরা এমন এক এক জায়গা জায়গা থেকে নিব থেকে যেখানে নিলেই প্যাকেজ বেস্ট। আকারে থাকবে, যাতে আমি এক জায়গা থেকে সাপোর্ট নিতে পারি, যাতে বলতে না পারে আমাদের এন্ডে কোনো প্রবলেম নাই। ওয়েবসাইট যেহেতু ডাউন, সেহেতু এক জায়গা থেকেই প্রবলেম হইতে পারে, আমি যেই কোম্পানির কাছে ডোমেন হোস্টিংটা নিছি, রাইট? আচ্ছা, দেন নেক্সটে আসেন। তার মানে আমাদের প্যাকেজের মধ্যে ডোমেন হোস্টিংটা যদি একবারে থাকে, এটা আমাদের জন্য
সবসময় বেটার চয়েস। নেক্সট, ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ এর ব্যাপারটা কি? ব্যান্ডউইথ এর ব্যাপারটা হচ্ছে কি পরিমাণ মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। ধরে নেন আপনার একটা ওয়েবসাইট পারচেস করছেন, এই ওয়েবসাইটে ব্যান্ডউইথ দেওয়া আছে, ব্যান্ডউইথটা হচ্ছে গিগাবাইটে কাউন্ট হয়, ঠিক আছে, মানে কি পরিমাণ সার্ভারের রিসোর্স খরচ হচ্ছে এটার উপরে কাউন্ট হয়। এখন আপনার ধরেন একটা ব্যান্ডউইথ এই পরিমাণ আছে, যে পরিমাণে 1,000 মানুষ ভিজিট করতে পারবে আপনার ওয়েবসাইটে, এটা মান্থলি কাউন্ট হয়। এখন আপনি ধরে নেন যে আজকে 25 তারিখ এবং আপনার সাইডে 1,000 তম মানুষ ভিজিট করে ফেলছে। ভিজিট করার পর সার্ভারের থেকে যেটুকু রিসোর্স দেওয়ার কথা আপনার সাথে কন্ট্যাক্ট ছিল ওটা শেষ। কি হবে? আপনার সাইটটা ডাউন হয়ে যাবে। অলরাইট, সাইটটা এখন আবার ওপেন হবে কবে? পরবর্তী মাসের 1 তারিখে। এই যে আপনার যে মাঝখানে যে অফ রইলো, এটা কিন্তু আপনার জন্য বিশাল বড় একটা ক্ষতি। আপনার ওয়েবসাইট অফ রইলো, আপনি ক্লায়েন্টকে দেখাইতে পারবেন না, আপনার গুগল থেকে আস্তে আস্তে র্যাঙ্ক হারাবে এই জিনিসটা অফ থাকার কারণে। সো এই যে ব্যাপারটা, এই পুরো প্রসেসটা হচ্ছে কি ব্যান্ডউইথের ঝামেলার কারণে। এখন আপনি যদি বলেন যে ব্যান্ডউইথ যেদিন যদি শেষ হয়ে যায় আমি কি ব্যান্ডউইথ বাড়াই নিব, আমি তাদেরকে যদি নক দেই ব্যান্ডউইথ বাড়াই দিতে বলি, ব্যান্ডউইথের যে খরচ যাবে ওই 4-5 দিনে, ওই ব্যান্ডউইথের খরচ আপনার পুরা বছরের ডোমেন হোস্টিং এর যে খরচটা তার থেকে বেশি আসবে তখন, কাস্টম ব্যান্ডউইথ নিতে গেলে। So, ব্যাপারটা অনেক কমপ্লেক্স না? জি ভাইয়া। জি জি অনেক ভাইয়া। বেশি ইনফরমেশন আজকে আপনাদের কনজিউম করতে হচ্ছে, সরি ফর দ্যাট, বাট এগুলো আপনাদের জন্য খুবই দরকারি, এই জন্য এত কিছু বলতে হচ্ছে, না হলে হয়তো বা এগুলো আমি বলতাম না। বাট এগুলো সবগুলো বিষয় আপনাদের বোঝার দরকার আছে। ইন ফিউচারে যেহেতু এগুলো নিয়ে কাজ করবেন, তাই প্রত্যেকটা ব্যাপারই বুঝতে হবে। ডিটেলসে বলেন, সমস্যা নাই ভাই। ওকে, গ্রেট। আচ্ছা, তো ব্যান্ডউইথের যে ব্যাপারটা, এটা ট্রাই করবেন অ্যাটলিস্ট 20 জিবি থেকে আরো বেশি যদি পাওয়া যায় ভালো। 20 জিবি হইলে আমার মনে হয় যে মোটামুটি এনাফ। তারপরে মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় প্রচুর ভিজিটর চলে আসতে ঝামেলা হয়। বা কোন প্রোভাইডার যদি আপনাকে আনলিমিটেড প্রোভাইড করে থাকে, পসিবিলিটিস কম, বাট অনেক প্রোভাইডার হয়তো প্রোভাইড করে থাকে অন্যান্য জায়গাতে কম্প্রোমাইজ করে, সেক্ষেত্রে আনলিমিটেড ব্যান্ডউইথের যে চয়েসটা, এটাই অবশ্যই বেটার চয়েস হবে। অলরাইট, নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে আনলিমিটেড ডেটাবেস। ডেটাবেসের ব্যাপারটা যদি আমি একটু ক্লিয়ার করি, ধরে নেন একটা আহ, একটা পেজ আপনার খাতা, ধরেন আপনার কাছে আমি একটা খাতা দিলাম, হ্যাঁ, ধরেন আপনি একটা ম্যাথ, ওখানে ম্যাথ করতে পারেন খাতার মধ্যে। আমি দিলাম যে প্রত্যেকটা প্রশ্ন একটা খাতার মধ্যে লেখা সম্ভব, একটা পেজের মধ্যে লেখা সম্ভব, ঠিক আছে। তো একটা পাতাতে আপনি একটা ম্যাথ করতে পারবেন ম্যাক্সিমাম। এখন আমি আপনাকে একটা প্রশ্ন দিলাম যেখানে 10টা কোশ্চেন দেওয়া আছে, 10টা প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, একটা কোশ্চেন পেপারের মধ্যে 10টা কোশ্চেন দেওয়া আছে। আমি একটা খাতা দিলাম আপনাকে, যেই খাতার মধ্যে 3টা পেজ আছে। আপনি টোটাল কয়টা ম্যাথ করতে পারবেন বলেন তো? তিনটাই। 3টা। বাট আপনার করতে হইতো কয়টা? 10টা। 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 বাট আপনার কলমের কালিও শেষ হয়নি, আপনি নিজেও টায়ার্ড হন নাই, বাট শুধুমাত্র পারতেছেন না কিসের জন্য? খাতার পেজ জন্য। নাই। পেজ। পেয়েছে। ডোমেন হোস্টিং এর ব্যাপারটা এত বেশি সূক্ষ্ম অ্যান্ড কমপ্লেক্স, এই ব্যাপারগুলোতে আমরা আটকাই যাই। আমাদেরকে বলবে 50 জিবি আপনাকে স্টোরেজ দিব, 3,000 টাকা মাত্র, 50 জিবি দিব, এসএসএল দিয়ে দিব, ব্যান্ডউইথ দিব 50 জিবি, আবার আপনাকে ডোমেইন দিয়ে দিব, সবকিছুই দিব। 50 জিবি পেয়েও গেছেন, আপনি তো মনে মনে চিন্তা করবেন আমি 150 ওয়েবসাইট করতে পারবো, হিউজ ডিল। তো 3,000 টাকা পাইছি, কাজ করতে গেছেন, একটা করছেন, দ্বিতীয় করছেন, তৃতীয়টা ওয়েবসাইট করার পর, চতুর্থ ওয়েবসাইট করার পর বলতেছে ডাটাবেস লিমিটেশন ওভার। এখন আপনি চিন্তা করেন, আপনি হয়তো বা 1 জিবি স্টোরেজ মাত্র খরচ করছেন, আপনার 49 জিবি স্টোরেজ পড়ে আছে, and এই জিনিসটাকে আর ইউজ করতে পারতেছেন? না ব্যাপারটা কি ভাইয়া। বুঝতে পারছি? না। সূক্ষ্ম না ব্যাপারটা অনেক? জি। এখন আপনার মনে হইতে পারে যে তাহলে 50 জিবি নিয়ে লাভ কি, কে 50 জিবি নিবে? নিবে। And আপনার যদি একটা ওয়েবসাইট হয়, বিশাল বড় একটা ই কমার্স ওয়েবসাইট লাইক daraz.com এর কম্পিটিটর আপনি, and আপনার ওয়েবসাইটটা অ্যাটলিস্ট 50 জিবি হবে, তাই না? আপনার জন্য বেটার, আপনার একটা ওয়েবসাইট হইলেই হবে, আপনার স্টোরেজ বেশি লাগবে। বাট আমাদের জন্য কি তাই? না। না। তো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, ক্লিয়ার। আমাদের ডেটাবেসটা অ্যাটলিস্ট 10 থেকে 20টা ডেটাবেস যাতে থাকে, আমাদের এই ব্যাপারটা আমাদেরকে এনশিওর করতে হবে। বা আনলিমিটেড যদি হয় তাহলে তো আমাকে টেনশন করতে হচ্ছে না। অলরাইট, নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে আনলিমিটেড। ভাইয়া, ব্র্যান্ড উইথ ব্র্যান্ড উইথটা আবার একটু ইয়া করেন, ব্যান্ডউইথ হচ্ছে কি বুঝিয়ে। পরিমাণ মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। এখন আপনি যে এইখানে ধরেন আমি একজন ভিজিট করলাম, এখন আমার ওয়েবসাইটে যদি 1 কোটি মানুষ ভিজিট করে, আপনার কি মনে হয় আমার ওয়েবসাইটে এই এই লোডটাকে খুব সহজেই নিতে পারবে? একজন মানুষ ভিজিট করার 1 কোটি মানুষ ভিজিট করা সার্ভারের জন্য দুইটা দুই ব্যাপার না?
জি So, এই ব্যাপারটাই যদি দেখা যায় যে আপনার সার্ভারের মধ্যে ব্যান্ডউইথটা দেখা যায় খুব কম দেওয়া, যে মাসে মাত্র 1,000 মানুষ ভিজিট করতে পারবে। এখন হয়তোবা আপনার সাইটটা যখন র্যাঙ্কে আসবে 1,000 মানুষ খুব অনায়াসে আপনার সাইটে ভিজিট করবে, হয়তোবা 15-20 দিনের মধ্যে 1,000 মানুষ ভিজিট করে ফেলবে। তখন তার সার্ভার থেকে আপনার সাইটটা কি হয়ে যাবে, আস্তে ডাউন হয়ে যাবে। যখন আস্তে করে ডাউন হয়ে গেল, বাস এইভাবেই পড়ে থাকবে, আপনি গিয়ে দেখবেন আপনার সার্ভার চলে না। আপনি নক দিবেন, বলবে ব্যান্ডউইথ লিমিট শেষ। আপনি বলবেন ব্যান্ডউইথ লিমিট বাড়ায় দেন, বলবে এটা পেইড। এন্ড আপনি যখন দেখবেন যে এটা হিউজ পেইড, তখন আপনার মাথা ঘুরে যাবে যে হ্যাঁ কি বলে। বুঝতে পারছি? জি এটাই আর কি। আচ্ছা, তারপরে যে ব্যাপারটা, তারপর কিছু কিছু জিনিস তো একটু ধোঁয়াশা থাকবেই, আমি যত পারতেছি সহজ করে বলতেছি। তারপরে এই ব্যাপারটা তো অনেক কমপ্লেক্স। তো এটার উপরেই দেখা যায় পুরা আপনার অনেকে গ্রাজুয়েশনই করে শুধুমাত্র সার্ভার ব্যাপারগুলো দিয়ে। আমি যেটা যেমন বললাম, একটা কম্পিউটার সায়েন্সের হচ্ছে যারা পড়াশোনা করছি তাদের একটা পুরো সাবজেক্টই ছিল শুধুমাত্র এটা নিয়ে, সার্ভার ম্যানেজমেন্ট, ক্লাউড ম্যানেজমেন্ট, আদার্স। এটার উপরে কিন্তু হিউজ পড়াশোনা হয়। তারপরে আমি কি করতেছি, যত সহজে আপনাদেরকে ব্যাপারগুলো বুঝাইতে পারতেছি আমি বুঝাইতেছি। শুধু মার্কেট প্লেসে এইটা দিয়েই সার্ভিস দিয়ে থাকে অনেকে। ঠিক আছে, যেমনটা বললো যে আমি কিন্তু অনেক রিলেটেড, ফ্রিল্যান্সিং রিলেটেড যে ব্যাপারগুলোতে আটকায় যাচ্ছে আমাদের এজেন্সি, আমি কিন্তু সার্ভার রিলেটেড ব্যাপারগুলো ক্লিয়ার করে দিচ্ছি। অলদো আমি সরাসরি এটার উপরে ফ্রিল্যান্সিং করতেছি, ব্যাপারটা এরকম না, বাট অনেক ক্ষেত্রে আমি ক্লায়েন্টকে কিন্তু এই রিলেটেড সার্ভিস দিয়ে থাকি। অলরাইট, আমার কথা শোনা যাচ্ছে? জি জি জি। ভাইয়া যাচ্ছে। ওকে। আচ্ছা, তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে আনলিমিটেড ইমেইল অ্যাকাউন্ট। আচ্ছা, ইমেল অ্যাকাউন্টটা অলদো আপনাদের লাগবে না। টু বি এক্সাক্ট, আমি যদি ক্লিয়ার করে বলি, ইমেল অ্যাকাউন্টটা আসলে লিড জেনারেশন বা এই টাইপের কাজ নিয়ে কাজ করে তাদের প্রচুর ইমেল অ্যাকাউন্ট লাগে। তারপরে হয়তো বা ইন ফিউচার আপনার কোনো বিজনেস, কোনো ক্লায়েন্টের কাজের জন্য ইমেল অ্যাকাউন্ট লাগতে পারে। সেটা হচ্ছে প্রফেশনাল ইমেল, লাইক info@joraid.com, admin@codemanbury.com, এই টাইপের তো শুনছেন আপনারা, তাই না? এগুলাই হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে ওয়েবমেল বা প্রফেশনাল ইমেল। এখন এই ইমেল গুলো আপনাদের লাগবে, কিছু কিছু লাগবে নিজের সাইট রান করার জন্য, ক্লায়েন্টকে দেওয়ার জন্য। এই ব্যাপারগুলো ঠিক আছে, মানে ইমেল অ্যাকাউন্ট ইউজ করতে হবে না, তখন আর জিমেল ইউজ করতে হবে না। জিমেল তো একটা থার্ড পার্টি সার্ভিস। আপনি থার্ড পার্টি সার্ভিস একটা অ্যাকাউন্ট করে ওখান থেকে আপনি একটা ফ্রি জিমেল পাইছেন। বাট আপনি যখন ডোমেন হোস্টিং থাকবে, আপনি নিজের পার্সোনাল জিমেল ক্রিয়েট করতে পারবেন, info@alamgirhkobiri.com, এই টাইপের। আমরা আমাদের ওয়েবসাইটে সেটা কি ক্রিয়েট করতে পারবো? হ্যাঁ, ওয়েবসাইট থেকে সিপ্যানেল থেকে ক্রিয়েট করতে পারবেন যদি আপনাকে অপশন দেয়। সো এখানে আপনি এটা পেয়ে যাচ্ছেন পাশাপাশি ইমেল অ্যাকাউন্টের। এটা একদম ম্যান্ডেটরি কিছু না, বাট এটা যদি থাকে এটা আপনার জন্য অবশ্যই একটা বেনিফিট, এটা একটা ফিচার। নেক্সট, সাবডোমেইন। আচ্ছা, সাবডোমেইনের ব্যাপারটা একটু বুঝি। সব কিছু এতক্ষণ যা শুনছেন এই জিনিসটা একটু সাইড করে রাখেন, সাবডোমেইনটা ক্লিয়ার করে বুঝেন। এই তো আমার ডোমেন। তো এটা আমার মেইন ডোমেন, এটা তো কারো কোনো কনফিউশন নাই, তাই না? না ভাই। সাবডোমেন হচ্ছে মেইন ডোমেনের আগে কিছু একটা অ্যাড করা, ডেমো ডট। এটা আমার মেইন ডোমেনের একটা কি, সাবডোমেন। সাবডোমেন। ঠিক আছে, তারপর ধরেন এটা আরেকটা সাবডোমেইন। এইটাতে একটা আলাদা ওয়েবসাইট থাকবে, এটাতে একটা আলাদা ওয়েবসাইট থাকবে, এটাতে একটা আলাদা ওয়েবসাইট থাকবে, এগুলোকে বলে সাবডোমেন। এইটাই শুধুমাত্র মেইন ডোমেন, তারপরে যে যা করতেছে এগুলো সব এক একটা কি, সাবডোমেন। এগুলোতে ব্যাপারটা কেন বুঝতে পারছি? পারচেস করা লাগবে? হ্যাঁ হ্যাঁ। এই সাবডোমেনে তো পারচেস করা লাগবে। হ্যাঁ, সাবডোমেন পারচেস করা লাগবে, বাট যদি আপনার এখানে দেওয়াই থাকে প্যাকেজের সাথে, তাহলে আপনি আনলিমিটেড করতে পারবেন ফ্রি অফ কস্ট। তাহলে আর আপনাকে সাবডোমেন আলাদা করে পারচেস করতে হবে না। ঠিক আছে? সেটা কি শিখিয়ে দেওয়া হবে আমাদের, যে সাবডোমেন কিভাবে ক্রিয়েট করবো? অবশ্যই অবশ্যই, আমি এই ক্লাস শেষে আপনাদের একটা কমপ্লিট প্লে লিস্ট দিয়ে দিব, যেটা আমি মিনহাজুল আসিফ ভাইকে দেওয়া আছে। সো উনি প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা করে ভিডিও করে করে সুন্দর একটা প্লে লিস্ট দিচ্ছে, যে প্লে লিস্ট আমি ইউটিউবে আপলোড করে রাখছি আপনাদের জন্য। এই পুরো প্লে লিস্ট আপনাদেরকে আমি দিয়ে দিব। ঠিক আছে? একটা সি প্যানেলে কি কি ফিচার হয়, কি কি কাজ করা যায়, সবকিছু আছে ওইখানে।
ওকে। cPanel নিয়ে তো আমাদের ক্লাসই হবে না। Okay. এই যে আজকে cPanel এর ব্যাপারগুলো দেখতেছি আর cPanel এর প্লেলিস্ট দিয়ে দিব, ওইটা থেকে সবকিছু করবেন। দেন আপনাদের সব ক্লাস হবে ওয়ার্ডপ্রেস এর উপরে। ঠিক আছে। জি ভাই, বুঝতে পারছি। ওকে। ভাই আমি একটু বলি, হুম হুম আমার হচ্ছে নেমচিপ থেকে ডোমেন হোস্টিং কেনা আছে, স্টার ফ্লাশ যেটা, হুম হুম সেখানে আমি আমার আনলিমিটেড সার ডোমেন ক্রিয়েট করতে পারবো। ডিপেন্ডস কোন প্যাকেজটা আপনার নেওয়া আছে। যদি করতে পারেন ভালো, ওইটাই কাজ করবেন। আর যদি করতে না পারেন তাহলে আপনার তাদের সাথে কথা বলতে হবে। আর তাদের সাথে কথা বলে খুব একটা লাভ হবে না, কারণ এটার জন্য তারা একটা হিউজ চার্জ এর কথা বলবে। তো এই আর কি। না আপনি যে এখনই বলেন যে সাব ডোমেনে ফ্রিতে ই করা যায়। এ তো এই প্যাকেজের কথা বলতেছে যেটা জোর আইটি প্রোভাইড করতেছে। ও, তো নেমচিপ তো প্রোভাইড করে। রেমচিম তো অনেক ধরনের প্যাকেজ আছে, আর আপনি যেই প্যাকেজটা নিচ্ছেন সেই প্যাকেজের মধ্যে যদি এটা থাকে তাহলে অবশ্যই করতে পারবেন। আমারটা স্টেলার প্লাস। দেখতে হবে। সো এটা দেখবেন কয়টা করতে পারেন। লিমিটেশন থাকবে, আনলিমিটেড তো অবশ্যই থাকবে না। রেমচিমের আমার মনে হয় না কোনো প্যাকেজে আনলিমিটেড আছে। আহ মোস্টলি তিনটার মতন হয়তো, বা বেশিও থাকতে পারে, নট শিওর। দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা। সো তারপরে যেটা আছে অ্যাডন ডোমেন আছে। অ্যাডন ডোমেনটা আপাতত কনফিউজিং আপনাদের জন্য একটু। অ্যাডন ডোমেনটা বাদ দিয়ে দিতে পারেন। ধরেন আপনার একটা হোস্টিং 5 জিবি হোস্টিং, 5 জিবি হোস্টিং এর মধ্যে এই যে এই ডোমেন গুলা মানে মেইন ডোমেনের যে সাইট গুলা, এটাই তো হয়তো বা 3 জিবি খরচ হয়ে গেছে, হ্যাঁ। And তাহলে আপনার কতটুকু খালি আছে? 2 GB। 2 জিবি না, এই 2 জিবিতে অন্য একটা ডোমেন ধরেন, অন্য একটা ডোমেন এই 2 জিবির মধ্যে আপনি আবার কি করতে পারবেন, অ্যাডন ডোমেন হিসেবে অ্যাড করে কাজ করতে পারবেন। এটা আলাদা করে একটা ডোমেন কিনে আপনি চাইলেই হোস্টিং এ অ্যাড করতে পারবেন। এটা একটা হোস্টিং এর একটা সুবিধা। ঠিক আছে, এটাকে বলে অ্যাড অন ডোমেন সিস্টেম। সেইভাবে চাইলে আপনার যদি স্টোরেজ ফাঁকা থাকে ওই স্টোরেজের মধ্যে অন্য একটা হোস্টিং আপনি করতে পারবেন। ধরেন আপনার 5টা রুম আছে, 4টা রুম আপনার লাগে, একটা লাগে না। ওই একটা রুম আপনি হয়তো বা আপনার কোনো রিলেটিভ বা কাউকে একটা দিয়ে দিলেন ওখানে থাকার জন্য। ঠিক আছে। বা আপনি ওইটা গোডাউন হিসেবে ইউজ করলেন। ব্যাপারটা এরকম। ভাইয়া এই অ্যাড অন ডোমেনটা কোন ক্ষেত্রে আমাদের ব্যবহার করা লাগে? যদি কখনো অন্য একটা বিজনেস দাঁড়া করতে বলছেন, ধরেন আপনার বাড়ি রাজশাহীতে, আপনি একটা বিজনেস দাঁড়া করতে চাচ্ছেন, খুব মজার আম .com, এখন ওটার জন্য আবার একটা হোস্টিং কেনা লাগবে না? হোস্টিং না কিনে অলরেডি তো আপনার একটা ডোমেন হোস্টিং আছেই, ওই যে কোর্স করার সময় কিনলেন। তো ওটার মধ্যে আপনি এই ডোমেনটা অ্যাড করে এখানে ওয়েবসাইট রান করতে পারবেন। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে। রাজশাহী কারো বাড়ি আছে নাকি? জি ভাই, আমি রাজশাহী। আচ্ছা আচ্ছা। আপনাদের বাসা থেকে কি আম বাগান অনেক দূরে? না ভাই, অরিজিনালি আমরা চাপাই নবাবগঞ্জে, রাজশাহীতেও আচ্ছা বাড়ি আচ্ছা। আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। না, আমরা প্রতি বছরই আমাদের সৌভাগ্য হয় আমাদের স্টুডেন্টরা আমাদের জন্য আম পাঠায়। ও তাই নাকি? অফিসে গেলেই খাওয়া যায় আর কি, হ্যাঁ। কিছু আপনারা তো অফলাইনে, তাই না? আপনারা অফলাইন অফিসে আইলে দেখতে পারবেন, যখন অফিসে আসবেন দেখবেন যে আর কিছুদিন পরে লিচু আম এগুলো অনেক স্টুডেন্ট পাঠায় দেয় আর কি। সো এটা একটা পজিটিভ সাইড মেন্টরিং এর। স্টুডেন্টরা অনেক কিছুই দেখা যায় যে পাঠায় দেয়। দ্যাটস গুড। ওকে, তাই বলে আপনাদেরকে পাঠাইতে বলতেছি ব্যাপারটা এরকম না, সো ওইভাবে ভাইয়া নিয়ে। আমরা কি কখনো ইনভাইট পাবো? অবশ্যই আপনাদের কোর্স শেষে আপনাদের ফাইবার ক্লাস যখন শেষ হবে, এন্ডিং একটা প্রোগ্রাম হবে, ওই দিন আপনাদেরকে খাওয়া দাওয়া করানো, কেক খাওয়ানো, তারপরে টি শার্ট, বিভিন্ন ধরনের গিফট, পেন, চাবির রিং, তারপরে হচ্ছে বিভিন্ন গেম গিফট, বিভিন্ন একটা সারা দিন ব্যাপী একটা আয়োজন থাকে। ঠিক আছে, ওটা ইনভাইট করা হবে আপনাদেরকে। কোর্স শেষে ফাইবার ক্লাস হবে, ফাইবার ক্লাস 1 মাসের কোর্স শেষে দেন আপনাদের ইনভাইট করা হবে। ঠিক আছে। জি ভাইয়া, ওদিন ধন্যবাদ। সবাই চলে আসবেন। ভাইয়া, হুম। অ্যাড অন ডোমেনটা আবার একটু রিপিট। আচ্ছা। অ্যাডন ডোমেনের ব্যাপারটা হচ্ছে কি, আপনার হোস্টিং তো কিনছেন অলরেডি, তো একটা ডোমেনে হোস্টিং ইউজ করতেছেন, ডোমেন হোস্টিং, তাই না? জি। একটু জায়গা ফাঁকা থাকে না অনেক সময়, ধরেন আপনি 2 জিবি ইউজ করছেন, 3 জিবি ফাঁকা আছে না? এখন জি আপনি জি। হইতে পারে যে আবার আপনার আরেকটা ডোমেন হোস্টিং লাগবে। এখন ডোমেন হোস্টিং দুইটাই না কিনে শুধু একটা ডোমেন কিনলেন, কিনে ওই যে ফাঁকা যে জায়গাটুকু আছে ওই জায়গাটা ওই ডোমেনের জন্য ইউটিলাইজ করলেন। এটাই আর কি। আচ্ছা আচ্ছা। সেটা আপনাদের লাগবে না, বাট তারপরে আমাদের যেহেতু নিজস্ব সার্ভার, স্টুডেন্টদের কথা চিন্তা করে আমরা এটা ওপেন করে রাখছি যে আনলিমিটেড ইউজ করতে পারবেন আপনি। অলদো আপনাদের এটা খুব বেশি যে একবারে খুব দরকারি জিনিস তা না। ঠিক আছে, এক্সট্রা একটা সুবিধা এই আর কি। অনেক সময় থাকে না আপনার পকেট একটা থাকলো, কয়েন পকেট, আপনি হয়তো বা কোনোদিন ওখানে কয়েন রাখেনও নাই। 5 বছর হয়তো বা দেখা যাচ্ছে 5 বছর আগে প্যান্টটা আপনি কিনছিলেন, 1 বছর ইউজ করছেন, 1 বছরে কোনোদিন হয়তো ওখানে কয়েন রাখেন নাই। তো এই টাইপের একটা ফিচার আছে যে। এক্ষেত্রে ডোমেনটা কিনতে হবে আর কি।
হ্যাঁ, ডোমেনটা কিনে জাস্ট ওইটা অ্যাড করতে পারবেন। So আপনাদের এই- আপনারা সাব ডোমেন ইউজ করে করে তো ওয়েবসাইট করতে পারতেছেন। প্রফেশনালি কখনো যদি অন্য একটা ডোমেন লাগেই আপনার ফর শিওর, দেন ওইটা আপনি এটা ইউটিলাইজ করতে পারবেন, আলাদা করে হোস্টিং কিনতে হবে না, জায়গা থাকলে এই হোস্টিং এ ইউটিলাইজ করতে পারবেন ওটা। জি অলরাইট, নেক্সটে আসেন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলটা বিভিন্ন ধরনের হয়। কেউ যদি হোস্টিং কার্ড ইউজ করেন দেখবেন এইচ প্যানেল দেওয়া আছে। কেউ যদি অন্যান্য প্ল্যাটফর্ম আছে দেখবেন ডিরেক্ট অ্যাডমিন দেওয়া আছে। অন্যান্য কিছু প্ল্যাটফর্ম আছে এইচ প্যানেল দেওয়া আছে। বিভিন্ন ধরনের প্যানেল থাকে। এই প্যানেলগুলা কি? এই প্যানেলগুলো হচ্ছে একটা অপারেটিং সিস্টেম টাইপ। যেমন ধরেন আপনি যদি নতুন কেউ একটা কম্পিউটার চালানো স্টার্ট করে, তাকে কোন অপারেটিং সিস্টেম সাজেস্ট করবেন? ম্যাক নাকি উইন্ডোজ? উইন্ডোজ। উইন্ডোজ। উইন্ডোজ, কারণ কি? পপুলারলি ইউজ, খুব সহজে কাস্টমাইজ করতে পারবে, কারো কাছ থেকে হেল্প নিতে পারবে, এবং সফটওয়্যার গুলো অ্যাভেলেবেল, রাইট? জি আমাদের ওইটাই লাগবে, ঠিক আছে। এন্ড ধরেন আপনি যখন একটা কাজ করতে যাবেন, কোনো একটা সফটওয়্যার, কোনো একটা কিছু দরকার হবে ওয়ার্ডপ্রেসের জন্য বিশেষ করে, সবকিছু দেখবেন সি প্যানেল কন্ট্রোল প্যানেলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বাট অন্যান্য যে প্যানেল গুলা, এইচ প্যানেল, তারপর হচ্ছে ডিরেক্ট অ্যাডমিন, এই জিনিসগুলো তো অনেক কিছু আছে যেগুলো কন্ট্রোল করা যায় না। যেটা অনেক সময় একটা থিম ইনস্টল করতে গেলে হয়তো বা একটু এক্সট্রা আপনার ফাইল সাইজ আপলোডের দরকার হচ্ছে। অনেক সময় হইতে পারে পিএইচপির যে ভার্সনটা এটা চেঞ্জ করা লাগতেছে। এই বিভিন্ন ব্যাপার থাকে, যে এই ব্যাপারগুলো সি প্যানেল থেকে কন্ট্রোল করা যায় খুব সহজেই। বাট অন্যান্য যে প্যানেল গুলো সেগুলোতে খুব সহজে করা যায় না। আর অন্যান্য প্যানেল কেন দিবে মানুষ সি প্যানেল না দিয়ে? সি প্যানেল একটা আলাদা একটা থার্ড পার্টি সার্ভিস, যারা সার্ভিস প্রোভাইড করে থাকে, সাইট অনুযায়ী লাইসেন্স সেল করে। এখন এই লাইসেন্সটা পারচেস করে যে আপনাকে দিবে, এইটা একটু অন্যান্যগুলোর তুলনায় একটু বেশি প্রাইস। এগুলো খুব বিশাল অ্যামাউন্টের প্রাইস না। বাট অন্যটা যদি হয়, এটা যদি ধরে ধরে নেন একটা সি প্যানেল লাইসেন্স 500 টাকা, আপনি সেখানে একটা ডিরেক্ট অ্যাডমিন 300 টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন। তো 300 টাকা যদি হয়, সে যদি 1000 সাইট সেল করে, ধরেন ইন টোটাল আমি ধরে নিচ্ছি, তাহলে 1000 সাইটে কিন্তু সে দেখা যাচ্ছে 1000 × 12, এখানে কিন্তু সে প্রায় অনেক টাকা প্রফিট করতে পারতেছে, রাইট? সো 2 লাখ টাকা আপনার জাস্ট একটা অপারেটিং সিস্টেম চেঞ্জ করে দিল, আর তার প্রফিট এক্সট্রা চলে আসলো। বাট এটা আপনার জন্য তো ক্ষতি, অনেক ফিচার আপনি পাবেন না। অনেকের জন্য হয়তো বা সমস্যা নেই, যে সাইটটা রান করছে দ্যাটস ইট, আর কিছু দরকার নাই তার এত চিন্তা করার, তার জন্য ঠিক আছে। বাট আমাদের জন্য সি প্যানেল কন্ট্রোল প্যানেলটা লাগবে। সেই অনেক বললাম, যেটা অনেক ফাঁক ফোকর আছে, যে ব্যাপারগুলা খুব সেন্সিটিভ থাকতে হবে অনলাইনে। যেহেতু আমরা কাজ বা ওয়েবসাইট লঞ্চ করার জন্য আসি নাই, আমরা কাজ শিখেই সার্ভিস প্রোভাইড করবো, এতটুকু এক্সপার্ট হইতে হবে আমাদের। এই জন্য আমাদের সার্ভিসগুলো লাগবে টপ নচ। সেই ব্যাপারগুলো অবশ্যই মাস্ট বি নজরে রেখে আপনাকে একটা ডোমেন হোস্টিং চুজ করতে হবে। সেই যে এখানে লিস্ট দেওয়া আছে, এই লিস্টগুলো মিলাই নিবেন যে এখান থেকে পারচেস করতেছেন। অলরাইট। ভাই একটা কোশ্চেন ছিল। হুম হুম। ভাই অনেক জায়গায় থাকে যে স্টোরেজের ক্ষেত্রে এন MVSSD, এটা কি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আসতেছে, এই যে এটাই এখন আসছে। আচ্ছা, লাইটস্পিড ওয়েব সার্ভার যেটা, লাইটস্পিড ওয়েব সার্ভারের যে ব্যাপারটা, সেটা হচ্ছে একটা সার্ভার স্পিড, বা একটা সার্ভার কোন টাইপের ড্রাইভ ইউজ করতেছে। আচ্ছা, হার্ড ডিস্ক নাম শুনছি না? জি জি ভাই। এইচডিডি অনেকে ইউজ করছে, তাই না? যারা অনেক আগে থেকে কম্পিউটার ইউজ করে, অনেক বড় মাপের একটা জিনিস, খুব ফাস্ট নাকি? হ্যাঁ, অনেক না স্লো। ভাইয়া, খুবই স্লো। স্লো, রাইট? বাট মোস্ট অফ দ্য কেস আমরা এটাই ইউজ করছি। অনেকের কম্পিউটার এখন এটা আছে না? আপনি জি যদি ভাইয়া দেখেন আছে। অনেকের কম্পিউটার খোঁজ নিলে দেখবেন এটা আছে। এবং সেটা কত অনেক কম্পিউটারে না এখন, একটা দুটো কম্পিউটার, এখন এখন মানে লাখ লাখ কম্পিউটার আছে, যেটা বাংলাদেশেই আছে। ওয়ার্ল্ড ওয়াইড দেখবেন মিলিয়নস অফ ওয়েবসাইটে বা মিলিয়নস অফ কম্পিউটারে এই হার্ড ডিস্কটা এখনো ইনস্টল করা আছে। আচ্ছা, অনেকে এই হার্ড ডিস্ক থেকে এসএসডি তে মুভ করছেন, এখানে আছেন না যারা আগে হার্ড ডিস্ক ইউজ করতেন, এখন এসএসডি সার্ভিস ইউজ জি করতেন। ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। ওটা তো বুঝতেই পারতেছেন, রাইট? জি হিউজ পার্থক্য। এখন এই এইচডিডি যে সার্ভিস গুলা, এইচডিডি আগে ছিল, এসএসডি তো আর শুরু থেকেই ছিল না। ঠিক আছে, আমরা ধরেন এই 11-12 সালে যখন আমরা ইউজ করছি, এসএসডি নামে যে কিছু আবিষ্কারও হইতে পারে এটাই তো আমাদের কল্পনায় ছিল না। আমরা এইচডিডি কেই মনে করতাম সুপার স্পিড, তাই না? একটা কম্পিউটার কত শক্তিশালী। বাট পরবর্তী যখন এসএসডি আসলো, এসএসডিটা ইউজ করার পরে গিয়ে এমন হচ্ছে যে এইচডিডি তো খুবই দুর্বল একটা জিনিস, তাই না? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এই এইচডিডির যে সার্ভিস গুলা, এইগুলা কিন্তু অনেক হোস্টিং আছে, এরকম হয়তো বা কোটি কোটি জিবি হোস্টিং আছে, যেই হোস্টিং গুলা এইচডিডি সার্ভিস এখনো ইউজ করতেছে। এগুলো তো ফেলে দেয় নাই, ফেলে দিছে। এগুলা কি করে, খুব সস্তায় সার্ভিস দেয়। 1000 টাকায় ডোমেন সহ 10 জিবি হোস্টিং, ফাইন। যেখানে একটা ডোমেন কিনতেই খরচ হচ্ছে
$12 একটু বেশি, $12 ধরে নেন, একটু বেশি আছে। জাস্ট গ্লোবালি যদি পারচেস করতে যান, এটা আবার ডিপেন্ড করে, যদি বড় প্রোভাইডার হয় তাকে হয়তো কিছুটা ডিসকাউন্ট দেয়, 50 সেন্টস, $1 মতো ডিসকাউন্ট দেয় তাদেরকে। 2 টাকা, প্রায় $1450 বেশি তার খরচ হয়ে যাচ্ছে কিসে, শুধু ডোমেনটা পারচেস করতেই। জাস্ট পারচেস করে দিবে কাউকে, এটা কিন্তু আপনাদের কথা বলতেছি না। এটা এটা হয়তো বা ধরেন যারা, যেমন আমি বলতেছি আমি 3000 সাইট হচ্ছে আমাদের এখানে রানিং, তার মানে আমি প্রায় 10,000-এর উপরে ডোমেন হোস্টিং এই এই পর্যন্ত পারচেস করছি। এখন সেইখানে আমাদেরকে হয়তো $11, $1 করে হয়তো ডিসকাউন্ট দিচ্ছে, তারপরেও আমাদের প্রায় 1350 টাকার মতন চলে যাচ্ছে। কারণ আমি কি আপনাকে কোনোভাবে আমার হোস্টিং সহ আপনাকে একটা ডোমেন প্রোভাইড করতে পারবো? কি মনে হয়? না না ভাইয়া, ভাই, পসিবল না পসিবল তো। না তো। বাট এটা পসিবল হচ্ছে, অনলাইনে দেখবেন অনেকে করতেছে। কেমনে? তারা বিজনেসটা করবে নেক্সট ইয়ার, তারা ইনভেস্ট করতেছে। ফাইন, আপনি যখন রান করবেন ওয়েবসাইট, রান করার পরে যখন ট্রান্সফার করতে যাবেন বা যখন রিনিউ করতে যাবেন, তখন দেখবেন আপনার তারা এখান থেকে হিউজ একটা প্রফিট বের করে নিবে। এটা এটা একটা বিজনেস মডেল, ঠিক আছে? এন্ড এটা ইলিগালও না, এটা লিগেলি হচ্ছে পাওয়া যাচ্ছে। নতুন বছরের টাকা ডিসকাউন্ট হিসেবে শো করাবে, আর নেক্সট ইয়ার যেটা সেটা লিগ্যাল প্রাইস হিসেবে শো করবে। আর তাদের লিগ্যাল প্রাইস যে কোনোটাই হইতে পারে, এখানে কোনো স্ট্যান্ডার্ড নাই যে এতটুকু নিতে পারবে, এর বেশি নিতে পারবে না। আচ্ছা, এখন আমরা কি সস্তায় পেয়ে এইচডিডি সার্ভার নিয়ে আমাদের মনে হয় যে একটা ওয়ার্ডপ্রেস সাইট খুব স্মুথলি রান করতে পারবো? না। So আমাদের অ্যাটলিস্ট রিকোয়ারমেন্টস কি? এসএসডি, রাইট? এসএসডি, এনভিএমইএ, বা আপনার ধরেন M.2, বিভিন্ন ধরনের টাইপ হয় এসএসডির। আমাদের অ্যাটলিস্ট এটা লাগবে। And এটা কিভাবে মেনশন করা থাকবে? এটা মেনশন করা থাকবে লাইট স্পিড ওয়েব সার্ভার। এখানে হয়তো বা ডিরেক্টলি এসএসডি লেখা থাকতে পারে, এনভিএমই লেখা থাকতে পারে, বা M.2 ও লিখে থাকতে পারে। তো এটা দেখে এনশিওর করে নেবেন এইচডিডি কিনা, হার্ড ডিস্ক দিচ্ছে কিনা সরাসরি আপনাকে। ঠিক আছে? আচ্ছা। আর যদি আমার অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে তো আমার মানে নেক্সট ইয়ার আর রিনিউ হলো না বা করতে পারবে না, যখন টাকা থাকবে তখন ওরা অটোমেটিক কেটে নেবে, এমনটা না? কাইন্ড অফ, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিরেক্টলি অ্যাড করা থাকে আর অটো রিনিউয়াল চালু থাকে, ওরা ধরেই নাই কেউ কেউ রিনিউ করবে না, আর যে কয়জন করবে এদের কাছ থেকে এই প্রফিট যেটা চলে আসবে এটাই এনাফ। তাহলে ভাইয়া লাইট স্পিড ওয়েব সার্ভার এখানে কোন ইয়েটা ব্যবহার করা হয়েছে আর কি, স্টোরেজ? এখানে এনভিএমএ আছে আপনাদের, এসএসডি ফুল স্টোরেজ সাপোর্টটা পাচ্ছেন, লাইট স্পিড লিখা আছে মানে এটা পাচ্ছেন। আচ্ছা। আচ্ছা, লাস্টলি হচ্ছে সাপোর্ট। আচ্ছা, আপনাদের সাপোর্ট কি পরিমাণ লাগে? আপনাকে যে কাজটা দেওয়া হয় সেটা স্মুথলি নিজে নিজেই করে ফেলতে পারেন সবকিছু, নাকি সাপোর্ট দরকার হয়? সাপোর্ট হ্যাঁ, লাগে। অবশ্যই দরকার হয় কি সাপোর্ট। সাপোর্ট লাগে? তাহলে ধরে নেন ডোমেন হোস্টিং এর ক্ষেত্রে এটা ডবলেরও বেশি লাগবে। ডোমেন হোস্টিং পুরোটাই নতুন একটা কনসেপ্ট বেশিরভাগের কাছে আমাদের। এন্ড আমরা যখন ওয়ার্ডপ্রেসের সাথে এটার সাথে কোলাবরেট করে কাজ করব, বিভিন্ন ধরনের সমস্যা হবে, যেই সমস্যাগুলো আমাদের সমাধান করতে হবে। হ্যাঁ, সাপোর্ট আমি সব জায়গাতেই পাবো, বাট একটা ব্যাপার আছে এখানে। ডোমেন হোস্টিং প্রোভাইডার মানেই কি সে ওয়ার্ডপ্রেসের কাজ জানে এটা বলা হয় আপনাদের? না ভাইয়া, এটা কখনোই তাহলে না। যখন ওয়ার্ডপ্রেসের সমস্যা হবে, তখন যে ডোমেন হোস্টিং প্রোভাইডার সবসময় সাপোর্ট দিতে পারবে, এটা কিভাবে মনে হয়? এটা তো সম্ভব না, রাইট? কিছু কিছু বেসিক জিনিস হয়তো বা তার জানা থাকতে পারে। জি ভাইয়া। সো এই ক্ষেত্রে কিছু ওরা কার ব্যবস্থা সাথে আমাদের শেয়ার করবে? ইন্টারনাল সাপোর্টে, আমাদের এক্সট্রা কোনো মেম্বার নেই। আমাদের নিজেদের মেম্বার যারা ওয়ার্ডপ্রেসে ফুল টাইম ফ্রিল্যান্সিং করতেছে, আমাদের এজেন্সিতে কাজ করতেছে, তারাই আবার গিয়ে সার্ভারে কোনো একটা পার্সিয়াল টাইমে সাপোর্ট দিচ্ছে। এভাবে ঘুরে ঘুরে 24 ঘন্টা সাপোর্ট দিচ্ছে। ঠিক আছে? সো আমাদের এন্ড থেকে 24/7 সাপোর্ট পাবেন। নট লাইক দ্যাট যে এখন স্যার নক দিচ্ছেন এখনই সাপোর্ট পাবেন, হয়তো কিছু কিছু সময় এখন নক দিচ্ছেন, বাট যেদিন নক দিচ্ছেন ওদের মধ্যে হোপফুলি এই সমস্যাটা আপনাদেরকে সমাধান করে দেওয়া হবে। And এটা শুধুমাত্র এমন না যে সি প্যানেলের প্রবলেম হচ্ছে ওটা সলভ করে দিবে। ওয়ার্ডপ্রেসে কি ধরনের প্রবলেম হচ্ছে সেটা যদি সার্ভার রিলেটেড হয়, অবশ্যই সলভ করে দেওয়া হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই সার্ভারটা নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে স্টুডেন্ট বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে, বলে ভাই আমার সার্ভারে তো থিম ইনস্টল হয় না। And আমরা তো আর ওটা সলভ করে দিতে পারবো না। যদি সার্ভার থেকে সমস্যা, সার্ভারে গিয়ে বলে, সার্ভারে বলে না আমাদের এখানে তো ওইরকম কোনো সমস্যা নাই, সি প্যানেল তো ঠিক আছে, দেখেন সি প্যানেলের সমস্যা হলে আমরা হেল্প করবো। ওয়ার্ডপ্রেসের সমস্যা হলে ডেভেলপার হায়ার করেন। ডেভেলপারও তো এটা সলভ করতে পারবে না, কারণ এটা সার্ভার থেকেই সলভ করতে হবে। বাট হয়তো সার্ভারে তার এই জিনিসটা সে জানে না, দ্যাটস ওয়াই সে বলতেছে যে আপনি ওয়ার্ডপ্রেসের ডেভেলপার হায়ার করেন, এটা তো সার্ভার থেকে সলভ করার কিছু নাই। ব্যাপারগুলো ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া আর একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ। ভাইয়া দেখা যাচ্ছে যে আমি এই বছর এখান থেকে 5,000 টাকা দিয়ে একটা ডোমেন হোস্টিং কিনলাম, সেই হুম। ক্ষেত্রে আমার রিনিউর খরচ কি সেমই থাকবে নাকি আরো বাড়বে? আমাদের এখান থেকে যদি নেন শুধুমাত্র স্টুডেন্টদের জন্য, আই রিপিট, শুধুমাত্র স্টুডেন্টদের জন্য রিনিউ চার্জ সেম।
ঠিক আছে, কারণ স্টুডেন্টদের জন্য হচ্ছে প্রফিটের যে ব্যাপারটা এটা মিনিমাইজ করে দিছে। প্রফিট আসুক না আসুক, আপনারা স্টুডেন্টরা যদি রিনিউ করে সেম চার্জ, স্টুডেন্টরা যদি ট্রান্সফার করতে চায় এনি টাইম ট্রান্সফার করে নিয়ে যেতে পারবে, কোনো ট্রান্সফার চার্জ লাগবে না। অ্যান্ড স্টুডেন্টদের জন্য হুইসের সিকিউরিটি যেটা, এটা ফ্রি। হুইসের সিকিউরিটি তো মনে আছে নাকি? যে শুরুতে দেখাইলাম আপনার ডিটেলস, যাতে অনলাইন থেকে কেউ বের করতে না পারে। জি জি ভাই জি। সেই তিনটা জিনিস স্টুডেন্টদের জন্য এক্সট্রা। ঠিক আছে, এখন আপনি যদি পারচেস করতে চান যে কোনো জায়গা থেকে, ওদের যে সিস্টেম ওই সিস্টেমে পারচেস করবেন। যদি জোড়াইটি থেকে পারচেস করতে চান, এটা কোডম্যান মিডিয়ার নিজস্ব প্ল্যাটফর্ম। আচ্ছা, আর এটা দেখাশোনা মূলত আমি করি, আমার সাপোর্ট টিম আছে তারা করে, আমি বাস কাজের পাশাপাশি এটার যে কমপ্লেক্স পার্টগুলো, এই পার্টগুলো আমি দেখাশোনা করি। তো কেউ যদি এখান থেকে নিতে চান, ইউ আর ওয়েলকাম। যদি না নিতে চান, কোনো সমস্যা নেই, যে কোনো জায়গা থেকে নিয়ে অ্যাসাইনমেন্ট করলে ফুল মার্কসই পাবেন। তো আমাদের এইটা নিয়ে বা সার্ভার কোথা থেকে নিচ্ছেন এটা নিয়ে আমাদের কোনো বাধ্যবাধকতা নাই। ভাইয়া রিনিউড সিস্টেমটা, রিনিউ ইয়ারলি? সিস্টেমটা একই, জাস্ট যেভাবে পারচেস করতেছেন রিনিউ ওইভাবেই পারচেস করবেন, একই চার্জ থাকবে। আর আপনার সাপোর্ট নেবেন, পার আমাদের ইয়ার ফেসবুক পেজ প্রতি আছে। বছরই কি রেনিউ চার্জ একই একই থাকবে? হ্যাঁ, স্টুডেন্টদের জন্য শুধুমাত্র একই থাকবে। আর আপনি যেহেতু আজকে স্টুডেন্ট, আপনি 1 বছর পরে 2 বছর পরে আপনি আমাদের স্টুডেন্টই, লাইফ টাইম স্টুডেন্ট। ঠিক আছে। আচ্ছা, এখন আপনি যদি পারচেস করতে চান, ভাইয়া, পারচেস করবেন। হুম হুম। ভাইয়া এই আপনি এটা তো আপনারা তো হচ্ছেন রিসেলার মনে হচ্ছে, আর মেইন কোম্পানির নামটা কি একটু জানতে পারি? মেইন কোম্পানি বলতে তারা সরাসরি কোনো সার্ভিস প্রোভাইড করে না, সার্ভার, আমাদের একটা সার্ভার পারচেস করে আমরা কাস্টমাইজ করে নিছি যেরকমটা আমাদের দরকার। So, আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, সার্ভার, ভিপিএস সার্ভার, এই ব্যাপারগুলো একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। সো কোনো হোস্টিং কোম্পানির কাছ থেকে না, এটা হচ্ছে আমরা একটা সার্ভার পারচেস করে আমাদের মতন করে সার্ভার সেট আপ করে, আমাদের কয়েকটা সার্ভার আছে, সেটা সেট আপ করে ওইখান থেকে আমরা হোস্টিং প্রোভাইড করতেছি স্টুডেন্টদের। ঠিক আছে, ফর বেটার। এবার আর শেয়ার হোস্টিং, তারপরে হচ্ছে ক্লাউড হোস্টিং, তারপরে হচ্ছে এগুলো মানে আপনাদের এখন এগুলোর এত ক্ষেত্রে। কমপ্লেক্স না ব্যাপারটা, এগুলো আপনাদের এখন চিন্তা না করলেও চলবে। ভাইয়া এটা ডোমেন নামটা কি শর্ট হলে ভালো পড়াশোনার না জন্য একটু যে কোনো লং? ধরনের হোস্টিং হইলেই এনাফ। আমি যে জিনিসগুলো বলছি এগুলো যদি ঠিক থাকে, যে কোনো হোস্টিং আপনাদের জন্য এনাফ। ভাইয়া ডোমেন নামটা কি একটু শর্ট হলে ভালো হবে নাকি লং হলে সমস্যা নাই? তো ব্র্যান্ডিং এর সাথে মিলিয়ে নেওয়াটাই ভালো। হুবহু ব্র্যান্ডিং এর সাথে মিলিয়ে নেন, এটাই বেস্ট অপশন, তাহলে অটোমেটিকলি র্যাঙ্কে চলে আসবে, কিছু করতে হবে না। যেমন ভাইয়া আমার ফেসবুক হচ্ছে ফ্রিল্যান্সার নুসরাত, এখন কি আমি কি ওই নামে যদি থাকে ওইটার নামে নিতে পারি? নিতে পারেন, যদি এটাই ব্র্যান্ডিং নেম হয় তাহলে এটাই নিতে পারেন। ভাইয়া এগুলি মানে এই প্যাকেজগুলির স্পিডটা কেমন মানে? স্পিড অবশ্যই টপ নোচ পাবেন, যেহেতু আপনি ওয়ার্ডপ্রেসের জন্য পুরো জিনিসটা আপনার আমাদের অপটিমাইজ করা। আর আপনি সার্ভারটাও পাচ্ছেন, এসএসডি সার্ভার পাচ্ছেন, অবশ্যই স্পিডটাও ভালো পাবেন। ভাইয়া স্পিডটা চেক করবো এসএসডির কিভাবে মধ্যে ভাই? কোনটা এটার কি ভাইয়া? কোনো চেক ইএমডি? কিছু না, একটা কম্পিউটার স্পিড আর কেমনি চেক করবেন? এটা তো একটা কম্পিউটারই, তাই না? জাস্ট আপনি ইউজ করতেছেন ডোমেন হোস্টিং এর পারপাসে, সেটা ইউজ করলে না বুঝতে পারবেন, ইউজ করে বোঝা যাবে যে স্পিড কেমন। আর যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আপনার আপ টু দ্য মার্ক মনে হচ্ছে না, আপনি অন্যান্য কাজগুলোও করতে চাচ্ছেন, সেক্ষেত্রে যে কোনো সময় ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাইয়া আমাদের জন্য এখন বেস্ট হবে কোনটা? আচ্ছা, আপনাদের জন্য যে কোনো প্যাকেজ নিলেই যেতে পারেন, ডিপেন্ডস অন ইউর মানি। অ্যান্ড আপনি হচ্ছে বেস্ট যেটা আমরা রেকমেন্ড করি সেটা হচ্ছে অ্যাটলিস্ট হচ্ছে 4-5 জিবি স্টোরেজ থাকা দরকার। কম নিলেও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর স্টুডেন্টদের জন্য এখানে দেখেন, এগুলো সবগুলো পারচেসই বাই করতে পারবেন। স্টুডেন্টদের জন্য যেখানে সবসময় একটা ডিসকাউন্ট থাকে, আই এম এ কোডমেন্ট স্টুডেন্ট, এখানে জাস্ট ক্লিক করবেন, কোনো একটা প্যাকেজে ডিসকাউন্ট পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের এই প্যাকেজটাতে ডিসকাউন্ট পাচ্ছেন এখন 2600 টাকা। এটা ডিসকাউন্ট ছাড়া ছিল 3800 টাকা। মানে এখানে হিউজ একটা ডিসকাউন্ট পাচ্ছেন। এন্ড এটা খুব কম বেশি না, 1 জিবির থেকে খুব একটা বেশি না। জাস্ট স্টুডেন্টদের জন্য এটা পেয়ে যাচ্ছেন যদি পারচেস করেন। হ্যাঁ, এখন যদি 1 জিবি প্যাকেজটা কিনি আমি যদি চাই কিছুদিন পর চেঞ্জ করতে, সেক্ষেত্রে কি চেঞ্জ করতে পারবো? করতে পারবেন, সেক্ষেত্রে চার্জ বেশি আসবে। ডিরেক্টলি যে ডিসকাউন্টটা বিল করতে পারতেছিলেন ওই ডিসকাউন্ট আর পাবেন না তখন। ও আচ্ছা ভাইয়া আচ্ছা। এখানে জিমেল নাম অ্যাড্রেস সবকিছু দিয়ে পেমেন্ট করলেই হবে না? হয়ে যাবে, হ্যাঁ। তো এই যে বাই নাও ক্লিক করলাম, যে প্যাকেজটা নিব সেই প্যাকেজটাতে বাই নাও ক্লিক করার পরে দেন আমি চলে আসলাম এখানে। আসার পরে আমার এখানে জিমেইল, যে যেভাবে অ্যাডমিশন নিয়েছিলেন হুবহু, তাই না? এই কোড বেনিফিট থ্রুতেই চেক আউট হচ্ছে। সো আপনি এখানে কি করবেন, সবকিছু ডিটেলস দেওয়ার পরে এই এখানে দেখেন অ্যাড অর্ডার নোটস, এখানে ক্লিক করবেন, করে এইখানে আপনি ডোমেনটা দিবেন। আপনি যে একটু আগে ডোমেন চেক করলেন না, অ্যাভেলেবেল আছে আপনার নামে, দেন .com, এন্ড এন্টার দিয়ে যেহেতু ডিসকাউন্ট প্যাকেজ নিচ্ছেন, ডিসকাউন্ট আপনি পাবেন কিনা আপনার ব্যাচ নাম্বারটা মেনশন করে দিবেন।
ভাইয়া ডোমেন নেমটা দিয়ে এরপরে ব্যাচ নাম্বারটা দিবেন, যেমন আপনাদের ব্যাচ নাম্বার কত, 305 না? 105। 105। 305 জাস্ট লিখে দিবেন, আমরা এটা ভেরিফাই আপনার নাম থেকে কাজে কোনো হবে। আমরা ওয়ার্ডপ্রেস এর কোনো কাজ শেখার জন্য বা প্র্যাকটিস করার জন্য কি আমাদের এই সার্ভারটা লাগবে, ডোমেইন হোস্টিং লাগবে? হ্যাঁ, সব কাজ এই ডোমেন হোস্টিং আজকের পর থেকে ছাড়া যত তো ক্লাস হবে ওয়ার্ডপ্রেস ডোমেন করা যাবে হোস্টিং না। আপনার সি ওয়ার্ডপ্রেসের উপরে সবকিছুর জন্য আপনার ডোমেন হোস্টিং লাগবে, সি প্যানেল লাগবে, সবকিছু লাগবে। অনেক ফ্রি প্রোভাইডার আছে যারা প্রোভাইড করে, বাট থিম প্লাগইনের ক্ষেত্রে অনেক কমপ্লিসিটি আছে, যে জিনিসগুলা অন্যান্য সার্ভার তো আপনারা কাস্টমাইজ করতে দিবে না, বিশেষ করে প্রিমিয়াম যে থিম প্লাগইন আছে এগুলা ইউজ করতে গেলে আপনি দেখবেন বিভিন্ন সমস্যায় পড়তে হবে, যেটা আপনার কাজের কোয়ালিটি হ্যাম্পার করবে এন্ড আপনার পোর্টফোলিও রেডি হবে না। সো হাইলি রেকমেন্ডেড সবাই যেখান থেকেই নেন একটা ডোমেন হোস্টিং পারচেস করে ফেলা। সেই হচ্ছে ডোমেন হোস্টিং পারচেস করার সিস্টেম। এই পর্যন্ত যা দেখছি অনেক বকর বকর করছি, কিছুই ছিল না যেটা দিয়ে আপনি অ্যাসাইনমেন্ট করতে পারেন। অ্যাসাইনমেন্টের ক্লাসটুকু বাকি আছে, অ্যাসাইনমেন্টের ক্লাসটুকু হবে নামাজের পরে। তো এখন একটা নামাজের ব্রেকে চলে যাব আমরা, নামাজের ব্রেকটা থেকে ব্যাক করে এসে আমরা বাকি ক্লাসটুকু কন্টিনিউ করবো, ঠিক আছে? ওকে, চলেন আমরা শুরু করি। খুব বেশি সময় নিব না, এমনিতে আমি জানি অনেক লম্বা ক্লাস হয়ে গেছে, অনেকের কষ্ট হচ্ছে। আচ্ছা, এখন জাস্ট দেখবো একটা সি প্যানেল পাওয়ার পর কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, দেন ওই ওয়ার্ডপ্রেসের মধ্যে কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হয়। আজকে একটা সিম্পল একটা ওয়েবসাইট তৈরি করবো, ওয়েবসাইটের নাম হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন বা কামিং সুন ওয়েবসাইট। যখন আপনারা এইভাবে পারচেস করে ফেলবেন, আপনারা ইমেলের মাধ্যমে একটা সি প্যানেল অ্যাক্সেস পাবেন। সি প্যানেলে লগ ইন করার ইউজার নেম, পাসওয়ার্ড এন্ড আদার্স যা ডিটেলস আছে এই ডিটেলস গুলো পেয়ে যাবেন। তো বের করে নিই সেগুলো। ভাইয়া এই যে সি প্যানেলের ডোমেন এবং হোস্টিং এর কানেকশনটা কি এটা আপনারাই করে দিবেন? আমরা সবকিছু করে দিব, এন্ড আপনার এই প্যাকেজটা কেনার পরে যা লাগে টু জেড সবকিছু সার্ভিসও এখান থেকে পাবেন, সেটআপও আমরা করে দিব, ডিরেক্ট সি প্যানেল অ্যাক্সেস পেয়ে যাবেন, জাস্ট লগ ইন এন্ড গো। ঠিক আছে, আচ্ছা আমি একটু অ্যাক্সেসটা বের করে নিই, সেটা একটা অ্যাক্সেস দিয়ে দেখাই দিব কিভাবে করতে হয়। অলরাইট, সো তারা এই টাইপের এরকম একটা অ্যাক্সেস পেয়ে যাবেন, যেখানে সর্বপ্রথম থাকবে ডোমেইনের নেমটা, এই পর্যন্ত আপনার ডোমেইন নেম, দেন শেষে স্ল্যাশ সি প্যানেল দেওয়া থাকবে যাতে সি প্যানেলে লগ ইন করতে পারেন। একটা ডোমেনের সি প্যানেলে যাওয়ার জন্য ডোমেনের শেষে স্ল্যাশ সি প্যানেল লিখে এন্টার করতে হয়। সো আমি যদি এটা কপি করি, একটা নতুন ট্যাবে ওপেন করি, এন্টার দিই, দেখতে পারবো যে সি প্যানেলে লগ ইন করার যে পোর্ট আছে সেখানে আমাকে নিয়ে যাবে। ইউজার নেম পাসওয়ার্ড দুইটা জিনিস চাচ্ছে, সেই যে আমার ইউজার নেম, আমি এটা কপি করব, দেন আমার পাসওয়ার্ড কপি করব। আচ্ছা, এইখানে একটা বিষয় বুঝার আছে, এইখানে দেখেন, এখন আমি যদি এই জিনিসটা মার্ক করে কপি করি, দেখেন তো এইখানে কোনো প্রবলেম আছে কিনা। মানে মনে হয় একটা স্পেস মনে হয় পড়ে গেছে। এই যে একটা স্পেস চলে আসছে, তাই না? এটাও কিন্তু একটা ক্যারেক্টার। সো এটা যদি আপনি দেন আপনার পাসওয়ার্ড কিন্তু কাজ করবে না। সেই জন্য আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি যেটা দিচ্ছেন এখানে যাতে স্পেস চলে না আসে। তো মার্ক করবেন কেয়ারফুল, আপনি এখানে গিয়ে এটা পেস্ট করবেন, সব ঠিকঠাক থাকে লগ ইন বাটনে ক্লিক করলে আপনার সি প্যানেলে লগ ইন হয়ে যাবে। এই হচ্ছে সি প্যানেলে লগ ইন করার অপশন। আচ্ছা, আমি এখানে পাসওয়ার্ড টাইপ করে নিচ্ছি। লগ ইন সব ঠিকঠাক থাকলে এরকম লগ ইন হয়ে যাবে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সি প্যানেলের ইন্টারফেস। তো সি প্যানেল এখন কত ফিচার, অনেক ফিচার, অনেক। সেগুলো কিভাবে কি কাজ করে না করে এই জিনিসগুলো আপনাদের না জানলেও চলবে, বাট জানা থাকলে আপনি একটা বিগ অ্যাডভান্টেজ পাবেন। এই জন্য সি প্যানেলের একটা ফুল প্লে লিস্ট আমি আপনাদেরকে ক্লাসরুমে দিয়ে দিব, ওটা দেখে সুন্দর করে কভার করে নিলে সি প্যানেল সম্পর্কে আপনার মোটামুটি যে ধারণাগুলো দরকার, যে কাজগুলো শেখা দরকার সবকিছু হয়ে যাবে।
সেটা কি আজকেই দিবেন ভাই? হ্যাঁ, আজকেই দিয়ে দিবে, ক্লাসরুমে দিয়ে দিব। হ্যাঁ, আপনার এখানে শেয়ার আইপি লেখা আছে, শেয়ার আইপিটা কি? আচ্ছা, এই কম্পিউটারটা যে আইপি তে বর্তমানে অ্যাক্সেস আছে, যেখান থেকে আপনার ডাটাটা আসতেছে, এটা সেটার আইপি। আপনার এই সার্ভারে যে কটা অ্যাকাউন্ট আছে, এই সবগুলো অ্যাকাউন্টের যে আইপি থ্রুতে আপনি অ্যাক্সেস করতে পারতেছেন সেটা। আচ্ছা, একটু ওয়েট করি, আমি একটু কিছু জিনিস রেডি করে নিই আপনাদের জন্য। নাকি রে? হয়ে গেছে অলমোস্ট, একটু অপেক্ষা করেন। অলরাইট, সো যখন আমাদের এরকম হয়ে যাবে, আমরা এখানে এসে দেখতে পারবো সবকিছু, যে আমাদের ডিস্ক ইউজ কতটুকু জায়গা খরচ হয়েছে। সো এখানে আমাদের অনেকগুলো প্রজেক্টের কাজ চলতেছে। সো এখানে স্টোরেজটা বেশি দেওয়া আছে, আপনাদের যদি 5 জিবি প্যাকেজ থাকে এখানে 5 জিবি দেখাবে, কতটুকু খরচ হয়েছে 1-2 এমবি হয়তো বা বেসিক ফাইলগুলো থাকবে, বাকিটা এখানে দেখাবে। ব্যান্ডউইথ এই যে দেখেন এখানে 20 জিবি দেখাচ্ছে, এন্ড এখানে মাত্র খরচ হয়েছে কত দেখেন, 0.04% মাত্র। আচ্ছা, এটা আপনাদের এখানে 20 জিবি দেখাচ্ছে কারণ ইনিশিয়াল স্টেজে 20 জিবি দেওয়া থাকবে, যেটা হিউজ। তারপরেও যদি কারো 20 জিবি ফিল আপ হয়ে যায়, তার 20 জিবি থেকে 50 জিবি, 50 জিবি থেকে আরো বেশি লাগলে আরো বেশি দেওয়া হবে এখানে। এটার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না, আনলিমিটেড যতটুকু লাগে ততটুকুই দেওয়া হবে। আর এটা হচ্ছে মান্থলি লিমিট, যেমন এটা আবার সামনের মাসে 1 তারিখে গিয়ে এটা আবার 0 থেকে আবার কাউন্ট হবে। আচ্ছা, তারপরে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাবডোমেইন। দেখেন তো সাবডোমেইন কয়টা দেওয়া আছে? 44টা ভাই। 44টা সাবডোমেইন দেওয়া আছে, বাট দেওয়ার কথা ছিল কতগুলা? আনলিমিটেড মনে হয় নাকি? আনলিমিটেড দেওয়ার কথা ছিল, 44টা দেওয়া আছে, এই তো। হ্যাঁ, এই 44টা মনে হয় আপনারা ক্রিয়েট করছেন নাকি? আনলিমিটেড করে এক্স্যাক্টলি, উঠছে। 44টা ক্রিয়েট করা আছে, বাট ক্রিয়েট করা যাবে কতগুলা? আনলিমিটেড। আনলিমিটেড। Unlimited, ঠিক আছে। ইমেল অ্যাকাউন্ট আনলিমিটেড ক্রিয়েট করা যাবে, এগুলো সবই আনলিমিটেড, এগুলো আপনাদের যদিও মেনশন করি না কারণ আপনাদের লাগবে না। দ্যাটস ওয়াই। ডাটাবেস 8টা, 8টা লাইভ সাইট আছে বর্তমানে। সাবডোমেন ক্রিয়েট করা হয়েছে, সাবডোমেনের সাইটগুলো হয়তো রিমুভ করে দেওয়া হয়েছে, ক্লায়েন্টকে ট্রান্সফার করে দিয়ে দেওয়া হয়েছে। 8টা সাইট লাইভ আছে, করা যাবে কতগুলা? আনলিমিটেড। তার মানে আমার যা দরকার ছিল আমি পেয়ে গেছি, রাইট? এখন আসেন, আমরা এই যে সি প্যানেলে যে লগ ইন করলাম, ধরে নেন এই পাসওয়ার্ডটা আমার মুখস্থ থাকবে না। ফাইন, আমি পাসওয়ার্ডটা আমার মতো করে সেট করতে যাচ্ছি। ভাইয়া, সি প্যানেল পাসওয়ার্ডটা স্ট্রং করে দিতে হয়, নর্মাল পাসওয়ার্ড সি প্যানেল নিবে না, ঠিক আছে? যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান এখানে ক্লিক করে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এখানে গেলে আপনি দেখবেন পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন চলে আসবে। বর্তমান যে পাসওয়ার্ডটা আপনার রানিং আছে ওইটা দিবেন, দেন যেই পাসওয়ার্ডটা আপনি দিতে চাচ্ছেন ওইটা লিখবেন একবার। দেখেন এই যেখানে বলতেছে যে স্ট্রং হইতে হবে। স্ট্রং মানে হচ্ছে আপনার লেটার দিতে হবে, নাম্বার দিতে হবে, ছোট হাতের বড় হাতে মিলাই দিতে হবে, চিহ্ন দিতে হবে, এরকম। স্ট্রং হইতে হবে 100-100, ঠিক আছে? আবার এত বেশি আবার দিয়েন না যে নিজেই ভুলে যান। সো এটা একটা ফ্যাক্ট। আবার সেম পাসওয়ার্ডটা এখানে আবার দিতে হবে, নিউ পাসওয়ার্ড যেটা দিয়ে যাচ্ছে, দিয়ে চেঞ্জ ইউর পাসওয়ার্ড ক্লিক করলে আপনার এই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, বলেন। ভাইয়া পাসওয়ার্ড ভুলে গেলে পরবর্তীতে কি উপায়?
পরবর্তী হোস্টিং প্রোভাইডারের কাছে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করলে তারা রিসেট করে দিতে পারবে, তাদেরকে ইমেল করে বা তাদের আমরা যেমন আমাদের ফেসবুক পেজের থ্রুতে সাপোর্ট নিতে পারবেন, ফর্ম আছে ফর্ম ফিল আপ করে সাপোর্ট নিতে পারবেন, দেন আপনাকে ইমেল করে নতুন পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। রিসেট করলে তো ভাই মনে হয় ডাটা গুলা মনে হয় থাকবে না। পাসওয়ার্ড রিসেট করলে তো পাসওয়ার্ড জাস্ট রিসেট হইলো, ডাটা থেকে যাবে। ফুল সি প্যানেল রিসেট করা ভাইয়া হয়। ফিজিক্যাল মেমোরিটা কি? ফিজিক্যাল মেমোরি যেখানে হচ্ছে এট এ টাইম কতটুকু ডাটা নিয়ে এসে প্রসেস করতেছে, সো এই ব্যাপারগুলো আমাদের এখন আপাতত এটা নিয়ে টেনশন না করলেও হবে। এগুলো এনাফ পরিমাণে দেওয়া আছে, যতটুকু দরকার তার থেকে অনেক বেশি আছে আমাদের এখানে, ঠিক আছে। তারপরে এগুলো নিয়ে কখনো যদি ইস্যু ফেস করেন, এই বেশ ব্যাপারগুলো নিয়ে তো আমরা আছি, ওই ব্যাপারে আসলে টেনশন করার কিছু নেই, ঠিক আছে। অলরাইট, সো জি এখন ভাইয়া। আমরা কি করব, সবকিছু দেখা হয়ে গেছে। আমরা এখন একটা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করব। কোথায় ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো? আমাদের মেইন ডোমেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, ঠিক আছে। মেইন ডোমেনে কিভাবে, একদম নিচে চলে যাব, এখানে দেখবেন সফটাকুলাস অ্যাপ ইনস্টলার নামে একটা অপশন পেয়ে যাবেন, এই যে এটা একটা পেইড সফটওয়্যার, যেটা আপনাকে প্রিমিয়াম হচ্ছে নিয়ে তারপর অ্যাড করতে হবে, বাট আমাদের সি প্যানেল এটা অটোমেটিকলি এমনিতেই পেয়ে যাবেন। সফটাকুলারে আমাদের প্রিমিয়াম ফুল অ্যাক্সেস নেওয়া আছে, তো সবগুলো সি প্যানেলে আমাদের অটোমেটিকলি সফটাকুলাস দেওয়াই থাকবে। এখন এখানে দেখেন ওয়ার্ডপ্রেসের লোগো আছে, ক্লিক করেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য, then একটু নিচে যাবেন ইনস্টল নাও। আচ্ছা, যাওয়ার পরে এই যে এখানে দেখেন আপনার মেইন ডোমেনটা সিলেক্ট করা আছে, এখানে ফাঁকাই থাকবে, এখানে কিছু লেখার দরকার নাই, বা কিছু লেখা থাকলেও কেটে দিবেন। এই যে এখানে দেখলেই বুঝতে পারবেন কোথায় ইনস্টল হচ্ছে। তো মেইন ডোমেন ইনস্টল হবে, এইখানে আপনাকে তিনটা জিনিস দিতে হবে। একটা হচ্ছে ইউজার নেম, যখন ওয়ার্ডপ্রেসে নেক্সট টাইম লগ ইন করবেন তখন এটা লাগবে, দেন লাগবে পাসওয়ার্ড, দেন লাগবে আপনার ইমেল অ্যাকাউন্ট। ইমেল হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন, যেটা দিয়ে আপনি ইন ফিউচারে এই ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারেন ইজিলি, ঠিক আছে। সো এই তিনটা জিনিস আপনার এখানে দিতে হবে। দেন এখানে কিছু আমাদের সি প্যানেল থেকে আপনাদেরকে কিছু প্রিমিয়াম সফটওয়্যার ফ্রিতে দেওয়া দেওয়া হয়েছে, যেগুলো আপনি ইউজ করতে পারবেন। বাট এখন আপাতত আপনাদের দরকার না, ইন ফিউচার এগুলো লাগলে আপনি ইউজ করতে পারবেন। তো এগুলো আপাতত চেক মার্ক উঠাই দেন, যেগুলো আমার লাগবে না। বাট এগুলা সবগুলোরই প্রিমিয়াম লাইসেন্স আপনারা পেয়ে যাবেন যদি চান ইনস্টল করতে, প্লাগ ইন, হ্যাঁ। আচ্ছা, দরকার নেই। আমরা কি করবো, একটু নিচে গিয়ে ইনস্টল। সার্ভার স্পিডের উপর ডিপেন্ড করে 1-2 মিনিট সময় লাগতে পারে, কিছু কিছু ক্ষেত্রে বেশি। সো আমরা একটু অপেক্ষা করবো যতক্ষণ ইনস্টল না হয়ে যায়, ডিপেন্ডস অন সার্ভার কতটুকু দ্রুত এটাকে প্রসেস করতে পারতেছে। এটুকু ক্লিয়ার সবার? জি ভাই, ক্লিয়ার। আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এখন ইনস্টল হওয়ার পর পর আমরা কি করব, আমরা আমাদের সাইটটা দেখব। এই হচ্ছে আমাদের সাইট, জাস্ট সিম্পল একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে। দেন আমরা এটার পরে যদি ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে চাই, কাজ করতে চাই এই সাইটের মধ্যে, তাহলে কি করবো, /wp-admin, এটা মুখস্থ করে ফেলেন। এরপর থেকে আপনাদের রেগুলার এটা লাগবে। ওয়েবসাইটের শেষে /wp-admin দিয়ে ওয়ার্ডপ্রেসে লগ ইন করা গেছে, এন্টার করলাম। এটা আমাকে বলতেছে আমি অনেক জায়গায় ঘাটাঘাটি করছি, এই কারণে আপনাদেরকে এটা নাও দেখাইতে পারে, দেখাইলেও সমস্যা নেই, জাস্ট ওয়েট করবেন, ভেরিফাই করতেছে যে সব ঠিকঠাক আছে কিনা। এটা সিকিউরিটি সিপিএল থেকে অটোমেটিকলি দেওয়া আছে। অলরাইট, এখানে দেখেন আমাকে বলতেছে ইউজার নেম পাসওয়ার্ড, ওই যে একটু আগে আমি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম তখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, মনে আছে না? ওইটাই এখানে দিতে হবে। তাই এখানে দিতে হবে পাসওয়ার্ড। দেন আপনি যদি এই ব্রাউজারে রেগুলার কাজ করেন তাহলে রিমেম্বার মি দিয়ে দিবেন, আর যদি মনে হয় না জাস্ট টেম্পোরারি লগ ইন করতেছেন তাহলে এটা দেওয়ার দরকার নেই। লগ ইন, সব ঠিকঠাক থাকলে লগ ইন হয়ে যাবে। কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন? ভাইয়া এখন যদি আমাকে আরেকটা ক্রিয়েট করা লাগতে পারে সেক্ষেত্রে? সেই ক্ষেত্রে সাবডোমেইন ইনস্টল করা লাগবে, সে নেক্সট ক্লাসে এটা দেখাই দিবে, ঠিক আছে। জি ভাইয়া।
একটু ওয়েট করেন, একটা ক্লায়েন্ট আসছে। অলরাইট, একটা ক্লায়েন্ট লাগতেছে, ক্লায়েন্টের নাম হচ্ছে জাস্ট কানাডা, শুধু কানাডা হলো। আচ্ছা, জাস্ট কানাডা নাম হয় মানুষের, আসলে এটা ওর নামই আসলে, আর বলছি কোনো কোম্পানির নাম কিনা। যাই হোক, সো আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করে ফেলছি। এখন নেক্সট হচ্ছে, আমরা এই ওয়ার্ডপ্রেসে আমি চাচ্ছি এমন একটা সাইট ডিজাইন করতে, যে এই সাইটটার কাজ হচ্ছে শো করবে যে ওয়েবসাইটটা এখনো রেডি হয় নাই, আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, ইন ফিউচারে চলে আসবে। অনেক সময় দেখবেন ওয়েবসাইটে যখন অফার দেওয়া হয়, অফার গুলোতে কি লেখা থাকে যে কামিং সুন, বা এত মিনিট বাকি আছে অফারটা লঞ্চ হবে, এরকম থাকে না? অনেক ই কমার্স ওয়েবসাইটে থাকে, তাই না? ওরকম কিছু একটা করবো। এটার জন্য কি করবো, যে আমরা যদি সার্চ করি, দেখেন এই যে এরকম, ঠিক আছে, ওয়েবসাইট। অলরাইট, সো এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে। প্লাগইন কেন লাগবে? দেখেন এই পাশে সব মেনু ওয়ার্ডপ্রেসের, এই পাশে হচ্ছে প্রিভিউ প্যানেল। এইখানে আপনি যদি দেখেন যে প্লাগইনস নামে একটা অপশন আছে, এটার কাজই হচ্ছে কোনো এক্সট্রা ফিচার, কোনো ফাংশনালিটি যদি অ্যাড করতে চান, সেই জন্য প্লাগইন অ্যাড করতে হয়। যেমন ব্রাউজারে কোনো ফাংশনালিটি লাগলে আমরা কি এক্সটেনশন অ্যাড করি? অ্যাপস হ্যাঁ, হ্যাঁ, এটাকে অ্যাপস আমরা সবাই পেতে যেভাবে অ্যাপস মানে ইউজ হ্যাঁ, করেছি। অনেকটা এরকমই, কনসেপ্টটা অলমোস্ট সেম। আচ্ছা, সো আমরা এখানে কি করব, প্লাগইন অপশনে চলে যাব, অ্যাড প্লাগইন। এখানে আমরা সার্চ করব সাইট অফলাইন, সাইট স্পেস অফলাইন। সার্চ করলে যেই প্লাগইনটা আমরা ইনস্টল করব, ইনস্টল নাও, অ্যাক্টিভ। অ্যাক্টিভ করলে দেখেন তো সাইট অফলাইন লেখাটা কোথায় কোথায় আসছে, এইখানে স্যার আর কোথাও আসছে কিনা? হাতের বাম পাশে আসছে ভাই, একদম নিচে এই যে কোলাপস মেনুর উপরে ভাই। এইখানে আসছে, তাই না? চলেন আমরা এখানে চলে যাই। এখানে সর্বপ্রথম আমরা অপশন পেয়ে যাব কিছু কাস্টমাইজ করার জন্য। কি কাস্টমাইজ? ড্যাশবোর্ড কাস্টমাইজ। একটু নিচে গেলে এসইও, ডিজাইন, প্রত্যেকটারই আলাদা আলাদা কাস্টমাইজেশন আছে। এগুলো আমাদেরকে করতে হবে সাইটটাকে কামিং সুন ওয়েবসাইটে রূপান্তর করার জন্য। ড্যাশবোর্ড থেকে আমরা সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে এনেবল সাইট অফলাইন মোড দিয়ে দিব, দেন অন করব। এখন যদি আমি আমাদের সাইটটাকে দেখতে চাই, দেখেন আমাদের সাইটটা ওইরকমই আছে। তাহলে কামিং সুন করে দিল, এই যে এখানে দেখাচ্ছে যে কামিং সুন, তো এটা এখানে শো করতেছে না কেন? আমরা এই সাইটটা যদি কপি করি, দেন এই সাইটটা আমি নিয়ে যাই অন্য একটা প্রোফাইলে, অথবা আমি গেস্ট মোডে ওপেন করি। এখন তো দেখাচ্ছে কিনা? এবার কিন্তু ঠিকই দেখাচ্ছে, রাইট? তো এবার আমি আবার আমার সাইটে চলে যাই। নেক্সট হচ্ছে এই যে এখানে যে জিনিসগুলো আছে, লোগো, লেখা, এগুলো আস্তে আস্তে কাস্টমাইজ করতে হবে। আপনারা যেহেতু অন্যান্য সিএমএস এ কাজ করছেন, এই ব্যাপারগুলো আপনারা খুব ভালোই জানেন। আর একটা লোগো নিয়ে নেই। এখন কি করব, আমার যেভাবে দরকার ওইভাবে আমি কাস্টমাইজ করে নেব। লোগো আমি নিয়ে নিচ্ছি অনলাইন থেকে আপাতত। আপনারা চাইলে নিজেদের লোগো ইউজ করতে পারেন, বানায়ও নিতে পারেন, অনলাইন থেকে আপনার নামে শর্ট ফর্ম দিয়ে লোগো ডাউনলোড করে নিতে পারেন, কারণ এটা আমরা
জাস্ট কমার্শিয়াল পারপাস ইউজ করবো না, নর্মালি জাস্ট প্র্যাকটিস পারপাস ইউজ করতেছি, তাই না? ডিসপ্লে লোগো, ইয়েস, ইয়েস দেওয়াই আছে। আমরা লোগো সাইজ এখানে দেওয়া আছে এখানে, লোগো সাইজটা সাইজটা কোথায়? দেওয়া নাই, সাইজটা আপনারা হচ্ছে আগে থেকে কাস্টমাইজ করে দেন ওইটাই আপলোড করবেন। তারপরেও যদি কাস্টমাইজ করার দরকার হয় সেটা কিভাবে করতে হয় দেখাই দিচ্ছি একটু পরে। আমরা লিখে দিলাম উই আর কামিং সুন। এখানে আমি জাস্ট কিছু টেক্সট চেঞ্জ করতে পারি, সেভ চেঞ্জ, আমি কিছু কন্টেন্ট চেঞ্জ করলাম। হ্যাঁ, এখন যদি আমি আমাদের সাইটটা দেখি গেস্ট মোডে আবার গিয়ে, আপনি অন্য ব্রাউজারে অন করলে হবে। এটা কেন হচ্ছে, এই ব্রাউজারে আমি কি আছি, অ্যাডমিন অবস্থায় আছি, তাই না? এখন ধরে নেন আমি হচ্ছে ইঞ্জিনিয়ার। এখন বাইরে সাইনবোর্ড দেওয়া থাকে না যখন কোনো একটা কনস্ট্রাকশনের কাজ চলে, কি কি লেখা থাকে যে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সাবধানে চলুন, বিকল্প রাস্তা ব্যবহার করুন, তাই তো? এখন আমি নিজেই ইঞ্জিনিয়ার, আমি যদি প্রতিদিন এই সাইনবোর্ড দেখে দেখে বিকল্প রাস্তা ব্যবহার করে বাসায় চলে যাই, এই কনস্ট্রাকশনের কাজ কি জীবনে শেষ হবে? না, তো ব্যাপারটা এরকমই। So, আপনি নিজেই অ্যাডমিন। এখন আপনি যদি প্রতিদিন দেখেন যে কামিং সুন ঝুলানো আছে, তাহলে আপনি কাজ করবেন কিভাবে? আপনি কামিং সুনটা দেখবে মানুষ, বাট আপনি নিজে হচ্ছে আপনি নিজের সাইট দেখতে পারবেন, কাজ করবেন, সবকিছু করবেন, সাইট রেডি করবেন। এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য আপনাকে শো করে না, আপনি অন্য অন্য ব্রাউজারে গেলে দেখতে পারবেন। আচ্ছা, এটুকু হয়ে গেল। নেক্সট অপশন চলে যাই, এসইও। এসইও জিনিসটা কি? এসইও, আচ্ছা, এটা যদি বেশি বড় মনে হয় তাহলে এটা কাস্টমাইজ করতে পারবেন কিভাবে? একটু ট্রিক অ্যাপ্লাই করে, এখানে অপশন নাই, আপলোড ইমেজে আবার যাবেন, যে ইমেজটা আপলোড করছেন ওটা সিলেক্ট করবেন, এডিট সাইট, এডিট ইমেজ, স্কেল, শুধু প্রথম পার্টটা ধরবেন। ধরে এখান থেকে যা দিচ্ছেন সেটা ধরেন আমি 250 পিক্সেল দিতে চাই, 200 250 এটা হলেই এনাফ ওয়েবসাইটের জন্য। ব্যাক, ইম্পোর্ট ইন্টো পোস্ট, সেভ। এখন যদি আমি এখানে গিয়ে রিলোড করি, আমি দেখবো এটা ছোট হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই যে ছোট হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, তারপর আমি এসি অপশনে চলে যাব। এসি অপশনের কাজ হচ্ছে এই যে এখানে ট্যাবের মধ্যে দেখেন, এখানে একটা লোগো আছে, এখানে একটা লেখা আছে, এই দুইটা জিনিসের জন্য। সর্বপ্রথম আমি লোগোটা দিয়ে দিই, আমাদের যে লোগো আছে এটাই আপাতত আমি ইউজ করি, চাইলে আলাদা আইকন ইউজ করতে পারেন। এখানে আপনি নাম দিয়ে দিবেন, ঠিক আছে? এই দুইটা লাগবে না, স্ক্রিপ্ট আর এই দুইটা এসইও ডেসক্রিপশন, এই দুইটা আপনার লাগবে না এই সাইটের জন্য, আমাদের এটা একদমই দরকার নেই। এই যে দেখেন চলে আসছে, লোগো চলে আসছে, টাইটেলটাও চলে আসছে। নেক্সট চলে যাব ডিজাইন। সহজ, তাই না? আচ্ছা, সিলেক্ট ব্যাকগ্রাউন্ড, দুই ধরনের ব্যাকগ্রাউন্ড হয়, কালার ব্যাকগ্রাউন্ড, ইমেজ ব্যাকগ্রাউন্ড। কালার ব্যাকগ্রাউন্ড যদি দেই, আমি এখান থেকে যেই কালারটা দিব ওই কালারটাই আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে নিবে। সেভ সেটিং, এই যে ঠিক আছে, কালার ব্যাকগ্রাউন্ড এটা। আর যদি মনে হয় না কালার ব্যাকগ্রাউন্ড ভালো লাগতেছে না, আমি ইমেজ ব্যাকগ্রাউন্ড ইউজ করব, তাহলে ইমেজ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তাহলে ইমেজ এখান থেকে চেঞ্জ করতে হবে। এখন ইমেজ আপনি অনলাইনে সার্চ করেন, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, অনলাইন থেকে একটা নিয়ে নিলাম, ওটাই আমরা ওখানে আপলোড করে দিচ্ছি। বুঝতেছি সবাই? এখানে তো এইভাবে যে বলতেছি। ইমেজই আপলোড করা যাবে, আমাদের কাস্টমাইজ কোনো ইমেজ থাকলে সেখানে সেটা করা যাবে। যে কোনো ইমেজে। আচ্ছা, একটু ওয়েট করেন। ভাইয়া এই সাইটটা কি যে আপনি করতেছেন, এই সাইটটা কি, এই সাইটটা হুম। ভাই আমরা পরবর্তীতে যখন রেডি হয়ে যাবে তখন কি করব তাহলে সেটা, এটা এটা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিতে হবে। এখন? ও, না ভাই আমাদের যাদের হচ্ছে ডোমেইন হোস্টিং নাই তারা কিভাবে আছে? না ভাই, যখন আমরা পরবর্তীতে আমাদের পোর্টফোলিওটা তখন ইনস্টল। এই প্লাগইনটা জাস্ট ডিঅ্যাক্টিভ করে দিব, তাহলে তো হয়ে গেল। ও, জি। আচ্ছা, so এখন
এই যে এখানে আমার হেডলাইন কালার, ডেসক্রিপশন কালার এগুলো দিতে পারবো। সো এখান থেকে হেডলাইন কালারটা দিয়ে দিলাম। এখান থেকে আমি ধরেন ডেসক্রিপশন কালারটা আমার মতো করে আমি দিলাম। এগুলো জাস্ট এখন ট্রায়াল পারপাসে দিচ্ছি, দেন আমি আবার এটা চেঞ্জ করব, চেঞ্জ করে আমার যেটা লাগতেছে এটা রাখবো, ঠিক আছে। সোশ্যাল আইকন কালারটা ধরেন হোয়াইট রাখলাম। সেভ সেটিং। আমি এখানে গিয়ে যদি এখন এটা রিলোড করি, ঠিক আছে, কালারফুল হয়ে গেছে, রাইট? এখন সো এটা, এখন আমার যেই কালারটা মনে হয় যে যেমন এটা ভিজিবল হয় নাই, এটা ভিজিবল হয় নাই, এগুলো আবার ভিজিবল হয়েছে। তো এরকম আমি যেটা যেটা রাখতে চাই রেখে বাকিগুলো চেঞ্জ করে দিব। আপনি একটু ট্রায়াল দিবেন। আর যদিও এত কালারফুল হয় না, ক্লায়েন্টের যে থিম থাকে ওই থিম অনুযায়ী ডিজাইন করতে হয়। তারপর আমি জাস্ট দেখানোর পারপাসে দেখাচ্ছি, আপনারা দুইটা কালার চুজ করতে পারেন চাইলে। আচ্ছা, এটা তো 2 লাইনে চলে আসছে। টেক্সটটা বড়, এই জন্য জায়গা হয় না 1 লাইনে। আমরা এটা ছোট করে দিব, ছোট করে দিলাম। সেভ সেটিং, রিলোড। ওকে, আচ্ছা, এখন দেখা যাচ্ছে, রাইট? নেক্সটে চলে যাবো। নেক্সট হচ্ছে এখানে ফন্ট ফ্যামিলি আছে, মানে লেখা কি টাইপের। যেমন এটা এই টাইপের লেখা না, আপনি এটা চেঞ্জ করতে পারেন। কয়েকটা আছে এখানে, ট্রাই করে দেখবেন কোনটা ভালো লাগে। রিলোড। এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে লেখার টাইপ, রাইট? আচ্ছা, তারপরে যেটা আছে কাউন্ট ডাউন। আচ্ছা, নেক্সট হচ্ছে কাউন্ট ডাউন। কাউন্ট ডাউনটা দেখাইতে পারি, নাও দেখাইতে পারি। যদি দেখাইতে চাই তাহলে ডেট দিতে হবে একটা, কত তারিখে আমি লঞ্চ করতে চাচ্ছি। লেটস সে এই মাসের 31 তারিখে বা এই মাসের যে কোনো একটা তারিখে আমি লঞ্চ করতে, ধরে নেন এই মাসের 11 তারিখে লঞ্চ করতে চাচ্ছি। লঞ্চ করলাম, হ্যালো। এই যে আমাকে এখানে টাইম দেখাচ্ছে, ফাইন, অল রাইট। তারপরে যেটা, আচ্ছা এখন যদি এটা হয় যে এই তারিখের পরে কি হয়ে যাবে, সাইটটা কি ব্রাশ হয়ে যাবে এরকম কিছু কি হবে বলেন তো, আইডিয়া করেন তো। এটা আপনারা অনেকেই রিয়েল লাইফে দেখছেন, আপনাদের মনে আছে কিনা জানি না। আবার কি এই পুনরায় শুরু সময় পরে হবে, কি স্টার্ট হবে অটোমেটিকলি হচ্ছে অটোমেটিকলি ওয়েবসাইট রান আবার? হয়ে যাবে? না, অটোমেটিকলি লঞ্চ হবে না, কোনো কিছু হবেও না, এটা জিরো জিরো হয়ে যাবে, ঠিক আছে। লঞ্চটা আপনাকেই করতে হবে। হইতে পারে আপনার সাইট এখনো রেডি না, হয়তো টাইম শেষ হয়ে গেছে, সো এটা লঞ্চ করবে না, এটা জিরো জিরো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর এটা আমরা সেক্ষেত্রে আমার টাইমটা একটু বেশি দেওয়া দরকার। সেটা ডিপেন্ডস করে। এখন আপনি যদি খুব ইম্পর্টেন্ট হয় ওই দিনই লঞ্চ করতে হবে, আপনি চান যে লঞ্চ করতে মানুষকে একটা ফিল দিতে, ওই টাইমে মানুষ যাতে আসে আপনার সাইটে, তাই না? ও, So, এই জন্য আর কি। আচ্ছা, এটা আমরা অনেক সময় দেখছি রাস্তাতে কাউন্টডাউন ছিল, জি জি এটা দেখেছি। এখনো আছে অনেক জায়গায় জিরো জিরো হয়ে আছে, তাই না? অলরাইট, সো এটা সোশ্যাল, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। সো এখানে আমরা ওই লিঙ্কগুলো দিয়ে দিব, আমাদের যে লিঙ্কগুলো আছে সোশ্যাল মিডিয়ার ওগুলো। কোনো আইকন যদি বাদ দিতে চাই, লেটস সে আমি ইনস্টাগ্রাম রাখবো না, তাহলে জাস্ট ওই ফিল্ডটা ফাঁকা করে দিব, কিছু রাখবো না এখানে, তাইলেই দেখবেন যে ওইটা আর নাই। যখন ইউআরএল পাবে না তখন অটোমেটিক ডেটা গায়েব হয়ে যাবে, এই জাস্ট। ওকে, আর অ্যাড করতে চাইলে? আবার ইউআরএল অ্যাড করবেন বা কিছু একটা লিখবেন, তখন হ্যাশট্যাগ দিয়ে দিলেও চলে আসবে, বা ইউআরএল অ্যাড করলে তো চলে আসবে। লাস্টলি কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি দিয়ে দিতে পারেন, যেটা আপনি ভিজিবল রাখতে চান মানুষের কাছে। ঠিক আছে, সেটিং দিয়ে করে হয়ে গেল। আচ্ছা, প্রোভার্সন স্ক্রিন মানে পেইড ভার্সন পারচেস করতে বলবে, উইচ ইজ নট নিডেড। এটা জাস্ট প্র্যাকটিস পারপাসে যতটুকু আছে এতটুকু কাস্টমাইজ করলে এনাফ, যাতে এরকম সুন্দর হয়, ভিজিবল যাতে হয়। এটা আপনারা কি করবেন, সবাই আপনাদের যে গ্রুপ আছে গ্রুপে দিয়ে বাকিদের কাছ থেকে কমেন্ট নেবেন, কোথাও সমস্যা হয়েছে না কি হয়েছে কিনা। তারপরে এটা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে দিবেন ক্লাসরুমে, আপনার সাইটের লিঙ্কটা, এই যে আপনার মূল যে লিঙ্কটা, যেটাতে গেলে কামিং সুন ওয়েবসাইট দেখা যাবে। ক্লিয়ার? ভাইয়া জি এই যে সাইটটা, এই সাইটটা কি মানে এখানে তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি নাই বা ইয়া করি নাই, এই সাইটটা কি হিসাবে থাকবে? মানে এটা কি ঠিক বুঝতেছি না। ওয়ার্ডপ্রেস এটা কি ইনস্টল করতে তো একটা ওয়ার্ডপ্রেস সাইট রান করতেছে, এটা একটা ওয়ার্ডপ্রেস সাইট।
আচ্ছা, এটা ওয়ার্ডপ্রেস একটা সাইটে আমরা এখানে সিম্পলি কিছু কাস্টমাইজ করছি। আমরা একটা কামিং সুন ওয়েবসাইট রেডি করছি এখানে, আন্ডার ও আচ্ছা কনস্ট্রাকশন আচ্ছা। ওয়েবসাইট। এটারই সার্ভিস দেওয়া যায় মার্কেট প্লেসে। অনেক ক্লায়েন্ট এসে বলবে আমার একটা আন্ডার এটা কনস্ট্রাকশন তো ওয়েবসাইট তৈরি ডোমেইন করে দাও, আমার হোস্টিং ওইটা পারচেস করার পর এটা করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এটা সার্ভিস দেওয়ার জন্য হেডলাইন কি হবে? হাউ ক্রিয়েট এ আন্ডার মেইনটেনেন্স আন্ডার কনস্ট্রাকশন কামিং সুন ওয়েবসাইট ফর ইউ, এইরকম কিছু একটা, ঠিক আছে? জি। অলরাইট, সো এই হচ্ছে ব্যাপার। আর বাকি যাবতীয় যা ইনফরমেশন দরকার, যা যা দরকার সবকিছু আমি ক্লাসরুমে একটু পরে আপনাদেরকে দিয়ে দিব। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের পেজের লিংক আমি দিয়ে দিব, জোড়া আইটি। সো ওইখানেও আপনারা সরাসরি চাইলে ইনবক্স করে হেল্প নিতে পারেন। বুঝতে পারছি ভাই। আর অ্যাসাইনমেন্টটা আমরা কিভাবে দিব? মানে ওটা অ্যাসাইনমেন্টটাই আপনি যে অ্যাসাইনমেন্ট আপনারা একটা কামিং সুন ওয়েবসাইট করে দিয়ে দিবেন। আর বাকি হচ্ছে এটা আহ, খুব দ্রুতই দরকার আপনাদের, কারণ এরপর থেকে যত ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসে আপনাদের সি প্যানেলের কাজ থাকবে, ওয়ার্ডপ্রেসের কাজ থাকবে, নাহলে তো ওয়ার্ডপ্রেসের কাজ শিখতে পারবেন না। এখন আমরা সিপিএল কোথায় পাবো? এখন সি প্যানেল আপনাকে পারচেস করতে হবে অথবা কারো কাছ থেকে ম্যানেজ করতে হবে। এটাই আপনাদের ফ্রিল্যান্সিং শুরু করার আগে লাস্ট কস্ট। ঠিক আছে, এরপর আর তেমন কোনো কিছুই পারচেস করতে হবে না। এরপর প্রিমিয়াম থিম প্লাগইন যা লাগে সবকিছুই কোডম্যান বিডি এন্ড থেকে প্রোভাইড করবে। ঠিক আছে, প্র্যাকটিস করার জন্য যা যা লাগে সবকিছুই দিয়ে দিবে। সার্ভার রিলেটেড একটা কোশ্চেন ছিল আর কি আমার। হুম হুম, হ্যালো। বলেন। কোশ্চেনটা হচ্ছে যে আমি যদি হচ্ছে মানে নিজে বাসায় কি সার্ভার বানানোর কোনো ওয়ে আছে বা কি মানে আছে, এক্সপেন্সিভ, আর মেনটেনেন্সের জন্য লোক লাগবে। এন্ড এটার জন্য আপনাকে আবার পার্সোনাল ইউজ করলে সমস্যা নেই, কমার্শিয়াল ইউজ করতে গেলে আবার লাইসেন্সের ব্যাপার আছে। পার্সোনাল ইউজ করার জন্য আর কি, তো পার্সোনাল সেক্ষেত্রে হচ্ছে সার্ভার সেট আপ করে মানুষ হচ্ছে একটা ডিভাইস থেকে একটা ডিভাইস কানেক্ট রাখার জন্য, যেটা অনেক সফটওয়্যার দিয়ে এখন পারা যায়। আর বাকি জিস ওয়াইজ যদি সার্ভার সেট আপ করতে চান এটাও পসিবল, এটা একটু আর ঘাটাঘাটি করতে হবে। সেটা ওয়েব সার্ভার হবে না, সেটা পার্সোনাল ইউজের সার্ভার হবে। গুগল ড্রাইভ যেরকম আপনি যে কোনো জায়গা থেকে হয়তো অ্যাক্সেস করতে পারবেন, ওটা ফাইল নিতে পারবেন, এরকম। মানে আমি চাচ্ছিলাম যে হচ্ছে ওয়েব সার্ভার আর কি আপাতত ই করার জন্য। কমপ্লেক্স, ব্যাপারটা কমপ্লেক্স। টেকনিক্যাল পার্সনের সাথে কথা বললে এই জিনিসটা আপনার এনভায়রনমেন্ট দেন আপনার আপ টাইম প্রত্যেকটা ব্যাপার আপনি খেয়াল কি রেখে। এইভাবে মানে কোনো রিসোর্স দেখাই দিতে পারবেন যে হচ্ছে কেউ আমার এই বিষয়ে হেল্প করতে আমি পারে? আসলে এই বিষয়ে আমি খুব একটা ধারণা রাখি না যে নিজে পার্সোনালি সার্ভার কিভাবে সেট আপ করতে হয়। এটা হিউজলি এক্সপেন্সিভ। ঠিক আছে। বুঝতে পারছি। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম আমার যে মেইন ডোমেন আছে kamranweb.com, এটাতে আমি আমার নিজস্ব যেটা পোর্টফোলিও সেটা করবো, সেটা রাখতে চাইবো, কিন্তু যেগুলো প্র্যাকটিসের জন্য ক্লাসের জন্য করবো সেটা সাব ডোমেনে করবো। হ্যাঁ ও, তো সাব ডোমেন তো ফ্রি, আমাদের আগামীকাল ক্লাসে শিখিয়ে দেওয়া হবে যে কিভাবে সাব ডোমেন আমরা একটা ক্রিয়েট করব। হ্যাঁ, এই ক্লাসেও আমি ক্লাসের প্লে লিস্ট দিয়ে দিব, প্লে লিস্টের মধ্যেও থাকবে, ওইখান থেকেও দেখে নিতে পারেন। আচ্ছা ভাই, আপনি যদি একটু কাইন্ডলি আপনার স্ক্রিনটাতে আমার এই নামটা একটু শেয়ার মানে সার্চ করে দেখতেন, তাহলে আমি একটা জিনিস আপনাকে মানে হুম। kamranweb.com নিউ এতে নিউ ট্যাবে যান, kamranweb দিলেই হবে, ডট কম না, kamranweb জাস্ট। এটা আসলে এটাতে আমার একটা পোর্টফোলিও ছিল, সেটা আজকে আমি ডিলিট করেছি, কাস্টমাইজ করতে পারছিলাম না সেই জন্য। এখন আপনি ডট কমটা কেটে দেন, একটা জিনিস দেখুন। আচ্ছা, এখন এই মেইন ডোমেইনে আপনি হচ্ছে কামিং সুনটা করে জমা দিবেন, ঠিক আছে? মার্কস পেয়ে গেলে তারপর ওটাতে আবার পোর্টফোলিও ঠিক দাও। আছে, এখানে হচ্ছে আমার ইনভাইটও ছিল, সেটা আমি ডিলিট করে দিয়েছি, অনেক প্রবলেম করছিল। এরপরে দেখেন লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এগুলো আছে, এভাবেই তো শো করবে, আমাদের গুগল র্যাঙ্ক হবে নাকি? হ্যাঁ, বাট এটা কি আপনার ব্র্যান্ডিং নেম এরকম? না, আমার একসাথে কামরুন ওয়েব। এখন আপনি, আচ্ছা, এটা ব্র্যান্ডিং নেমটা কি এরকম আপনাকে এই নামেই ক্লায়েন্ট চিনবে? জি। সেক্ষেত্রে সমস্যা নাই, সেক্ষেত্রে সমস্যা নাই। এখন যদি এই নামটাই আপনার নাম হয়, এই নামেই মানুষ চিনবে আপনাকে, ক্লায়েন্ট চিনবে, তাহলে সমস্যা নেই। ঠিক আছে। জি। অলরাইট, ওকে, সবকিছু আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ।